গল্প মনোহরণী মায়াবতীর ভালোবাসা। লেখনীতে আনিকা ইসলাম আয়াত। গল্পের দ্বিতীয় পর্ব। চারপাশে শুনশান নীরবতা, রাত ভীষণ গভীর। ঝিঝি পোকারা দলবদ্ধ হয়ে বাইরে উড়ছে। নিকষ কালো অন্ধকারে অনেক দূরে কয়েকটা খেকশিয়াল ভয়ঙ্কর ভাবে ডেকেই চলেছে। কোথাও এক বিন্দু পরিমাণ আলোর দেখা নেই, পরিবেশটা ভুতুরে ভুতুরে লাগছে। বাসার সকলে গভীর নিদ্রায় জর্জরিত। শুধু সবার নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। গা ছমছমে অন্ধকার ঘর থেকে হঠাৎ তুষি বের হল। চারপাশে চকিত দৃষ্টি নিবন্ধ রেখে এক বিন্দু দেরি না করে ভয়ে ভয়ে সোজা একটি রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো সে। বুক ধড়ফড় করে চলছে চারপাশের নিশ্চুপ পরিবেশ দেখে। সেই রুমের দরজা হালকা ভিড়ানো ছিল বলে হুড়মুড় করে ঢুকে পড়ল তুষি। রুমের চারপাশে সচেতন দৃষ্টিতে তাকিয়ে দেখল, খালি গায়ে শুধু ট্রাউজার পরা অবস্থায় উপর হয়ে ঘুমিয়ে আছে এক যুবক। মুহূর্তেই যেন তুষির দৃষ্টি সেখানেই ধমকে গেল। বেশ অনেকটা সময় সেদিকেই তাকিয়ে থাকল। কি নিষ্পাপ মায়ে ভরা মুখখানি। এলোমেলো চুলগুলো ফ্যানের মৃদু বাতাসে কপাল স্পর্শ করছে। কে বলবে এই ছেলেটা সারাদিন বাদরের মতো আচরণ করে? তুষিকে সবসময় জ্বালানোর জন্য প্রস্তুতি থাকে। তুষির হঠাৎ ভারী ইচ্ছে হলো খুচা খুচা দাড়িতে হাত বুলিয়ে দিতে। আপাতত সেই সব ইচ্ছে মনের মাঝেই পোষে রেখে ফুস করে বড় নিঃশ্বাস ছাড়ল তুষি। পর মুহূর্তেই যে কাজে এখানে আসা তার, সেই কাজে গভীর মন দিল। চুপি চুপি রুমের এখানে সেখানে হন্য হয়ে কি যেন খুঁজল। কাঙ্ক্ষিত জিনিসটা পেতেই মুখে রহস্যময় হাসির ছোটাছুটি। খুবই সতর্কতার সাথে নিজের কাজটি শেষ করে বিজয়ী হওয়ার ভাব নিল সে। এরপর জিনিসগুলো আগের স্থানে ঠিকঠাক রেখে চুপি চুপি রুম ত্যাগ করে নিজের ঘরে বেশ আয়েশ করে এক ঘুম দিল। আজ সকাল সকাল আজাদ সাহেব চলে যাবে। তার অফিসে যে কয়টা দিন ছুটি ছিল তার মধ্যে আজই শেষ দিন। এর জন্য সকাল সকাল সবাইকে রেডি হতে বললেন তিনি। নূরজাহান সব গুছিয়ে তুষারকে ডেকে দিলেন। আগে আগে বাসায় পৌঁছে অনেক কাজ করতে হবে, তার একার সংসার। যেভাবে রেখে এসেছে মনে হয় সেভাবেই রয়ে গেছে। তাই সে এ বাড়িতে আর থাকতে পারল না। সকালের নাস্তা করে ঘণ্টাখানিক বাদেই তারা বের হবে, এমনটাই আজাদ সাহেব তাদেরকে জানিয়েছেন। আমেনা বেগম উসখুস করছে আর দুটো দিন ভাবিকে রেখে যেতে, কিন্তু তার এক কথা, না গেলে তাকে রান্না করে খাওয়াবে কে? আর খালি বাসায় ভালোও লাগে না। তাই সে বোনকে আদর করে বললেন, তোদের বাসায় তো কয়েকদিন থাকলাম, এখন না হয় তুই আমাদের বাসায় গিয়ে ঘুরে আয়। আমেনা বেগম মন খারাপ করেই চলে যেতে নিলে আবার বোনকে ডাকেন বলে, আচ্ছা এত অভিমান করতে হবে না। তুই তো দেখি সেই ছোট্ট আমেনাই আছিস। কথা না রাখলেই মনে এক গাদা অভিমান জমিয়ে বসে থাকিস। যাহ, তোর ভাবিকে আবার কয়দিন পরেই পাঠিয়ে দিব। আমিও অফিস শেষে চলে আসব। এখন হবে। আমেনা বেগমের হয়তো একটু মন গলল। জবাব দিল, কথা দিয়ে যাও তাহলে, ভাবিকে কয়েকদিন পরেই আবার পাঠাবে। মা বাবা মারা যাওয়ার পর তো তোমরাই আমার সব। তোমরা ছাড়া আর কে আছে আমার? মা বাবা আমাদের ছেড়ে চলেই গেল, আর কটা দিন থেকে গেলে কি খুব ক্ষতি হতো ভাইয়া? আজাদ দীর্ঘশ্বাস ছাড়লেন। তারও যে ভারী কষ্ট হয় মা বাবার জন্য। চোখের কোণে পানি চিকচিক করছে আমেনার। তাই নিজেকে যথেষ্ট সামলে উত্তর দেয়, না, এমন কথা বলতে নেই আমেনা। আল্লাহর ডাকে সবাইকে চলে যেতে হয়। মা বাবার মতো আমরাও তো একদিন এভাবেই চলে যাব। কয়েকদিনের মেহমান হয়েই পাঠায় আমাদের। সে যাই হোক, এসব নিয়ে মন খারাপ কেন? আমি আছি তো। আতিক ভাই আছে।
কথা দিচ্ছি তোর ভাবি কয়েকদিন পরেই আসবে। তুষার ঢাকা চলে যাওয়ার পর পাঠিয়ে দিব। তুষার কবে যাবে ঢাকা? ছেলেটা ভালোমতো কয়েকদিন থেকে যেতেও পারে না। নিজের উপর খুব প্যারা যাচ্ছে বোধহয়। তা তো যাবেই, নয়তো সিজিপিএ ভালো হবে কি করে? হ্যাঁ তা তো বটেই। আচ্ছা এখন আসো, নাস্তা করে নাও। চল সবাই মিলে নাস্তা করি, এরপরই বের হব। আমেনা বেগম চলে গেলেন সবাইকে ডাকতে। খাবার টেবিলে তুষার কালকের ঘটনা মনে পড়ায় কয়েকবার তুষির দিকে আর চোখে তাকিয়েছে। যতবারই তুষিকে খেয়াল করল ততবারই তুষি কেমন যেন দাঁত কেলিয়ে দুষ্টু হাসি হেসেছে। ভ্রু কিঞ্চিত করে ভাবুক হয়ে অনেকক্ষণ মনে মনে ভেবেও সে এ হাসির কোনো কারণ জানতে পারল না। মাথাটা কি পুরোই খারাপ হয়ে গেল এই বেয়াদবের? হলে হতেও পারে কালকের ডোজটা তো আর ছোটখাটো নয়, তাই হয়তো সামলাতে অনেক কষ্ট হচ্ছে। যেখানে তুষির লজ্জা পাওয়ার কথা সেখানে হাসতে দেখে ভারী অবাক হলো তুষার। খেয়ে দেয়ে তুষার রুমে চলে গেল মায়ের তাড়ায়। তিনি বলে দিয়েছেন মাত্র 10 মিনিটের মধ্যে রেডি হবি, 1 সেকেন্ডও যেন দেরি না হয়। সব কাপড় আগেই ব্যাগে গুছিয়ে রাখা ছিল, শুধু আজ যেটা পরে যাবে সেটা ওয়ার্ড্রবে রাখা। তুষার একটু খুঁতখুঁতে স্বভাবের, মন মতো যদি কোনো কাজ না হয় তবে মাথা গরম হয়ে যায়। এলোমেলো করে রাখা ঘর এক পরিমাণও দেখতে ইচ্ছে করে না। সবসময় সে নিজেই রুম গুছিয়ে রাখে, দেখলে যে কেউই ভাবছে এটা কোনো ছেলেদের রুম না, বরং হয়তো কোনো মেয়ের রুম। তুষি আবার এর উল্টো ভার্সন। তার একমাত্র বিছানাতেই একের ভেতর সব পাওয়া যায়। বই, খাতা, কাপড়, টাওয়াল, ফোনের চার্জার, স্কুল ব্যাগ, এক কথায় বলা যায় বিছানাই তার আসল জায়গা। আর কোনো আসবাব লাগে না তার রুমে। বিছানায় শুয়ে বসেই পড়া শেষ করে ফেলে। মাঝে মাঝে মায়ের জোরাজুরিতে টেবিলে বসতে হয়। সে পারে না বিছানাতেই ব্রাশ গোসল করতে। তুষার ঝটপট রেডি হতে গিয়ে নতুন কেনা পারফিউমটা পেল না। হন্তদন্ত হয়ে সারা রুম খুঁজেও তার টিকিটাও পাওয়া যায়নি। মনে শুধু একটাই কথা ঘুরপাক খেল তখন, তুষু চুন্নি নেয়নি তো? ওর দ্বারা এটাই সম্ভব। আগে থেকেই এমন করে আসছে, আর এখন এটা নতুন কি? আমার সব প্রিয় জিনিসের দিকেই তো তার শুধু নজর যায়। নষ্টা নজর নিয়ে কেমনে বাঁচে ভাই? সামান্য পারফিউমকেও শেষে রেহাই দিল না। এরপর শার্ট প্যান্ট পরে বেরিয়ে আসলো। একবার ভাবল কথা বলবে না তুষির সাথে। পরমুহূর্তেই মনে হলো যাওয়ার আগে অল্প কথা বলে যাওয়াই উচিত। আবার কত মাস বাদে দেখা হবে কে জানে। পরীক্ষার চাপে 2 মাস আসবে না বলে মনস্থির করেছে তুষার। তবে এটা পুরোপুরি সত্যি বললে ভুল হবে। সত্যি তো হচ্ছে, যে পর্যন্ত তুষি নিজে থেকে আসতে না বলবে ততদিনই আসবে না সে। সবসময় তার কেন দেখার তৃষ্ণা থাকবে? তুষির কি ইচ্ছে করে না? এইবারের শেষ দেখেই তবে সে ক্ষান্ত হবে। তুষি নিজ থেকে যদি মনে না করে তার যতই আসার জন্য মন আকুবাকু করুক কোনোভাবেই আসবে না। মানে আসবে না। সারাক্ষণ রুমে বসে বসে কি ছাইপাস পড়িস? এর থেকে পাঠ্যবই পড়লেও তো বেয়াদবি ভুলে জ্ঞান অর্জন করতে পারিস। পরীক্ষায় টেনেটুনে অনেক পাশ করেছিস, এবার পারলে ভালো রেজাল্ট করার চিন্তা ভাবনা কর। এই বলে তুষার বিছানায় একটু আরাম করে বসল। তুষার রুমে উকি দিয়েই দেখছিল হুমায়ুন আহমেদের মেঘ বলেছে যাব যাব বইটির দিকে এক দৃষ্টিতে পূর্ণ মনোযোগ দিয়ে পড়ছে তুষি। বই থেকে মুখ না তুলেই জবাব দেয় তুষি। এইসব বইয়ের মানে তুমি কিভাবে বুঝবে তুষার ভাই? পারো তো শুধু পায়ে পা দিয়ে ঝগড়া করতে। তুমি কখনো কাউকে চিঠি দিয়েছ? এই দেখো এই বইটায় হাসান 2 লাইনের চিঠি এমনভাবে মনের মাধুরী মিশিয়ে লিখে যা পড়ে তিতলি লজ্জায় মরি মরি হয়ে যায়।
হায় কপাল, জীবনে একটা হাসানের যে বড্ড অভাব। হুহ, খেয়ে তো কাজ নেই, আজাইরা সময় নষ্ট করে চিঠি লিখতে যাব। আমার সময়ের দাম আছে বুঝছিস? আমি কোথায় পড়ি জানিস? ঢাবিতে, যেটা তুষির স্বপ্ন হয়েও থেকে যাবে আজীবন। তুষি বইটা বিছানার পাশে রেখে দিয়ে তুষারের মুখের দিকে একবার তাকিয়ে জবাব দেয়, ইহো ঢং। ঢাবিতেই পড় আর কচুতেই পড়। যদি একটা চিঠি না লিখতে পারো তাহলে এত পড়ে করলেটা কি? এ পড়ার দাম নেই বুঝলে। এমন চিঠি লিখতে হবে, সেটা 1 লাইন হোক বা 10 লাইন, যে পড়বে সে যেন লজ্জায় নুইয়ে পড়ে মন কেমন কেমন করে আর মুখে ফুটে উঠবে তৃপ্তির হাসি। তবেই তো সেটা হবে চিঠি। শুনেছিলাম হাসান বেকারত্বের জন্য তিতলিকে পায় না। ভার্সিটির এক লেকচারের সাথে হুট করে বিয়ে হয়ে যায়। আর তুই ভালোবাসার দেওয়া চিঠির কথা বললি। প্রথমে হয়তো তিতলি বিয়েটা মেনে নেয় না, তবে শেষে তো তিতলি নিজেও বিয়েটা মেনে নেয়। দুজনে এক হয়ে যায়। এবার বল, আমি কি হাসানের মতো ভুল করব? উহু, মোটেও না। এই ছোট জীবনে আমি নাদান এক বাচ্চা, এত বড় রিস্ক নিতে চাই না। তার মধ্যে শ্বশুরটা যে কঠোর। ওরে আল্লাহ, আমার ভবিষ্যৎ আমি নিজ চোখে হাসানকেই দেখতে পাচ্ছি। আমার সামনে দিয়েই কেউছো মেরে প্রিয়তমাকে দিয়ে ভাগছে। এই আমি সময় নষ্ট করে তার জন্য লিখব চিঠি, আর সে আমাকে বেকার বলে অন্যের গলায় পোড়াবে মালা। এটা তো হতে দিব না। তাই বেকারত্ব ঘুচিয়ে বিয়ের পিঁড়িতে বসার প্ল্যান আমি এখন থেকেই করছি, যাতে তিতলিকে পেতে পারি। এরপর না হয় সারা জীবন চিঠি লিখে শোনাব। নিরামিষ কোথাকার! যাও তো এখান থেকে। তুষার আবার বলা শুরু করল, শোন বইয়ে, হাসান যেমন কখনো নিজের জন্য ভাবেনি। মারা যাওয়ার আগে পর্যন্ত অন্যের জন্যই ভেবে গেছে। এমন মানুষদের বেঁচে থাকার অধিকার নেই। এদের মরে যাওয়াই উচিত। ভালো হয়েছে হুমায়ুন আহমেদ হাসানের মৃত্যু দিয়েছে। বেশ হয়েছে। মরে যাহ শালা। এই তুমি এত সব জানলে কিভাবে? তুমিও বই পড়। উহু, ম্যাজিক। পরমুহূর্তেই একটু থেমে আবার বলে, আচ্ছা শোন, ভালোভাবে পড়াশোনা করবি। ফাঁকি অনেক হয়েছে, এবার পড়তে হবে। ভালো রেজাল্ট করলেই আমার মতো জামাই পাবি, নয়তো রিকশাওয়ালা কপালে জুটবে বুঝলি বেয়াদব। একসময় ঠিকই বুঝতে পারবি। উপন্যাস পড়বি তবে অবসরে। জ্ঞান আমি দিতে আসিনি, আর দিতে চাইও না। একটু পর বের হব, আর কালকে বড়জোর ঢাকা চলে যাব। ভালো থাকিস। টেস্ট পরীক্ষাটা ভালো হওয়া চাই। তুষির যে কষ্ট হচ্ছে না। এমনটা হয়? খুব কষ্ট হচ্ছে, খুব। তাই তো পড়া বই আবার নিয়ে বসে আছে সেই কখন থেকে। সে ধরা গলায় শুধালো, আসলেই চলে যাচ্ছ? আবার আসবে কবে? তুষারের সহজ জবাব, তুই যখন আমায় কাছে ডাকবি তখন। একবার ডেকেই দেখিস। মজা করো সব সময়। ধুর, ভালো লাগে না। যাও তো। এই বলেই বেলকনিতে চলে গেল সে। চোখের পানি তুষারের সামনে অনেক কষ্টে সামলাতে পেরেছে। এখন আর পারবে না। চোখের পানি যে কারো কথা শুনে না। নাক টানছে আর চোখের কোণ দিয়ে পানি পড়ছে। তার কেন কষ্ট হচ্ছে সে বুঝতে পারছে না। তার তো খুশি হওয়ার কথা। আজ থেকে কেউ আর বিরক্ত করবে না, জ্বালাবে না। তবে কেন মন খারাপ হচ্ছে? ওই বনমানুষ কি জাদু জানে? তুষার ফুপানি শুনে ঠোঁট জুড়া গোল করে বড় দম নিল। এই কয়টা দিন দুইজন তো আর কম একে অপরের সাথে লেগে থাকেনি। কষ্ট তো হবেই। যতই হোক মায়া জড়িয়ে আছে। তুষার ভাবল, কাঁদুক, যত ইচ্ছে হয় কাঁদতে থাকুক। তবে বারবার কেঁদে কেটে আমাকেই মনে করুক। রুম ত্যাগ করে তুষার মাকে তাড়া দিল।
এখানে সে আর বেশিক্ষণ থাকতে পারবে না। অদৃশ্য এক দেয়াল আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে, যেতে দিবে না। নূরজাহান রেডি হয়ে ড্রয়িং রুমে আসলেন। সবাই সেখানে আছে, ব্যাগ সব হাতে নিয়ে তুষার দাঁড়িয়ে। সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় আজাদ হোসেন বলে, আমেনা, তুষি আম্মু কোথায়, তাকে যে দেখছি না। আমাকে কি বিদায় দিবে না? আমেনা বেগম তড়িঘড়ি করে চারপাশের খুঁজেও তুষিকে পেল না। অবশেষে তিনি ডাকতে ডাকতে দেখল বেলকনিতে দাঁড়িয়ে আছে মন মরা হয়ে। কিরে ভাই, চলে যাচ্ছে, আমরা সবাই ওখানে, তুই একা একা এখানে পড়ে আছিস কেন? আক্কেল জ্ঞান কবে হবে শুনি? ভাগ্নিকে সে চোখে হারায় আর তুই এভাবে ঘরকুনো হয়ে বসে আছিস। একদমে সব বলা শেষ করলেন তিনি। তুষি বিরক্ত হয়ে জবাব দিল, কি সমস্যা মা? আমি তো এখনই যাচ্ছিলাম। আর এভাবে তোমার ভাঙ্গা ক্যাসেট না চালালে হয় না। সবসময় ঘ্যান ঘ্যান ভালো লাগে না। এই বলেই গটগট করে হাঁটা দিল ড্রয়িং রুমের উদ্দেশ্যে। এমনি তার সব কিছু অসহ্য ঠেকেছে, তার উপর মায়ের প্যান প্যানানি। বিরক্তিকর। আমেনা বেগম ওর পিছু পিছু এসে জোরে জোরে চিল্লিয়ে উঠল, কি বললি তুই? এতবার বেড়েছিস? আমাকে বলিস আমি ভাঙ্গা ক্যাসেটের মতো ঘ্যান ঘ্যান করি? অসভ্য, বেয়াদব হচ্ছিস দিন দিন। তুই আমাকে শিখাতে আসিস? আমি তোর পেটে হয়েছি নাকি তুই আমার পেটে? ফাজিল মেয়ে একটা। সবাই হা হয়ে গেল এদের এহেন কাণ্ড দেখে। মা মেয়ে দুটোই এক ধরনের, কেউ কারো থেকে কম না। একটি কথাও মাটিতে পড়তে দেয় না। গেইটের কাছে এসে একে একে সবার কাছে বিদায় নিয়ে গাড়িতে উঠবে তারা। আজাদ হোসেন তুষির মাথায় হাত বুলিয়ে আদর করলেন। তুষিও জড়িয়ে ধরে চুপ করে দাঁড়িয়ে থাকল। তুষু মা, মন দিয়ে পড়াশোনা করা চাই, কোনো হেলা খেলা নয়, পড়ার সাথে ঠিক আছে। রেজাল্ট আমার মামুর মতোই ফাটাফাটি হওয়া চাই। মামা আগে বলো তুমি আবার আসবে? ভালো লাগছে না। তুমি আসলে, আমি কথা দিচ্ছি মন দিয়ে পড়ব। ধরে আসা গলায় মিন মিনিয়ে বলে উঠল তুষি। আজাদ হোসেন মৃদু হেসে বলে, পাগলি মেয়ে, আমি তো আসবই, তা আবার বলতে। এহেন ন্যাকামু দেখে তুষার মনে মনে বলল, এহ কত ঢং। মামু আসলেই পড়বে, না হলে পড়বে না। আসলে আমি তো জানি তোর মনের খবর। তুই কশ্চিনকালেও ঠিক মতো পড়বি না। উপন্যাস বই পড়ে ছ্যাঁকা খাওয়ার মুডে বসে থাকবি। আর আমি কি বুঝাতে চাই সেটা না বুঝে উল্টোটা বুঝে নিবি, এসবই হবে তোর দ্বারা। গাড়িতে উঠার আগে তুষির খুব নিকটে আসলো। এরপর কানে কানে ফিসফিসিয়ে মৃদুস্বরে বলে, এতটা কান্না না করে, সব ইগো আর দূরত্ব ঘুচিয়ে একবার কাছে ডেকে দেখ। সব কিছু ছেড়ে ছুড়ে আমি আসতে বাধ্য। কোনো অহেতুক নিয়ম তখন মানব না। যদি তোর কান্নায় চোখের কাজল লেপ্টে যায়, তবে আমি কান্নাকে খুব ভালোবাসি। লেপ্টে যাওয়া চোখে কি আফিম মেশানো থাকে? তবে কেন সেই চোখে ঠোঁট ছোঁয়াতে ইচ্ছে করে। শোন মেয়ে, তোকে খুব মিস করব। মনে পড়লে কবুতরের ঠোঁটে ছোট্ট একটা বার্তা পাঠিয়ে দিস। যদি তুই মন থেকে চাস, আমি বিদ্যুৎ গতিতে চলে আসব। আর হ্যাঁ, এই শহরে আমার আমানত রেখে যাচ্ছি, পারলে খুব যত্ন করে তার খেয়াল রাখিস, আগলে রাখিস। তুষির জবাব শোনার অপেক্ষা করল না তুষার। এক মুহূর্ত দেরি না করে গাড়িতে উঠে বসল। গাড়ি চলল নিজ গতিতে। এদিকে সেই শান্তস্বরে কথাগুলো এখনো ভীষণ কানে বাজছে তুষির। ডুকরে কেঁদে দিল সে। অস্পষ্ট স্বরে বলে উঠল, তোমার আমানত এ শহরে খুব যত্নে থাকবে। কখনো তার খেয়ান্ত হবে না তুষার ভাই। তুষারের জিনিসে হাত দিবে এত বড় সাধ্ধিকার। আমিও যে তোমাকে অনেক মিস করব তুষার ভাই।
তুমি আমার থেকে পার পাবে না কোনোদিন, আমাকে জ্বালানোর জন্য তোমাকে আসতেই হবে। বারবার, চিরকাল। চারপাশে নিরবিলি পরিবেশ। ফুরফুরে বাতাস বইছে আজ সকাল থেকে। কাল শেষ রাতের দিকে বৃষ্টি হওয়ায় চারদিকে ভেজা মাটির স্যাঁতস্যাঁতে গন্ধ আসছে নাকে। স্নিগ্ধ বৃষ্টিতে পরিবেশ হয়ে উঠেছে শীতল। সূর্যের মিষ্টি কিরণে বারবার জানান দিচ্ছে, এই দেখো কি সুন্দর মিঠা মিঠা রোদ উঠেছে, তোমরা সবাই গায়ে মাখো। মেঘগুলো আকাশের বুকে এদিক সেদিকে ঘুরে বেড়াচ্ছে। খুব ভালো ঘুম হওয়ার জন্য এর থেকে বেস্ট ওয়েদার আর একটাও হয় না। তুষিও ঘুমাচ্ছে বেশ আয়েশ করে। এই উঠো উঠো বলছি। ফাজিল মেয়ে স্কুলে যাওয়ার খবর নেই, শুধু ঘুমানোর ধান্দা। আর কত পরে পরে ঘুমাবি শুনি? উঠবি নাকি বাড়ি দিব ঝাড়ু দিয়ে? রিমির পা ধোয়া পানীয় তো খেতে পারিস। তোর একই বয়সের, তার কেমন সব দিক ফিটফাট আর তুই সব দিকেই জঘন্য। রুমের কি অবস্থা, একজন লোক যদি আসে বলবে এই ঘরে মানুষ না জংলি থাকে। কবে শিখবি পরিপাটি? আমেনা বেগম একদমে বকবকানি বন্ধ করলেন। তুষি কান চেপে কাদো কাদো গলায় বলে, আল্লাহর দোহায় লাগে মা, বন্ধ করো তোমার ভাষণ। আমি অগোছালো, সবসময় এমনই থাকব। যার বউ হব সে পরিপাটি হলেই চলবে। এই আয়সী ভঙ্গিতে ঘুমানো বেশিক্ষণ টিকল না তুষির। সকাল সকাল আমেনা বেগমের চেঁচামেচিতে তুষিকে অবশেষে উঠতেই হল। চোখ মুখে তার একরাশ বিরক্তি নিয়ে ঘুমে ঢুলুঢুলু হয়ে ওয়াশরুমের দিকে চলে গেল সে। প্রায় 13 দিন পর আজ সে স্কুলে যাবে। রিমি 2 দিন ধরে স্কুলে যাচ্ছে, তুষিকেও কত করে যেতে বলেছে, তবুও তার মন এর বিপক্ষে যে স্কুলে যাওয়া সম্ভব হয়নি। মন যা বলে তার বিরুদ্ধে কোনো কাজ করার এত বড় সাধ্য আছে কি কারোর? তুষারের চলে যাওয়ার আজ 3 দিন হয়েছে। এই 3 দিন সারাক্ষণ একরাশ মন খারাপ নিয়ে তুষি রুমের ভেতরেই থেকেছে। যতই ভেবেছে ওই বনমানুষকে সে মনে করবে না, ততবারই বেশি বেশি মনে পড়েছে। পড়তে বসার সময় কতবার যে খেই হারিয়ে বসেছে তার হিসেব নেই। আস্ত জংলি ভূতে কি জাদু করল তাকে? দূরে গেলে ইচ্ছে হয় পাশে থাকুক সারাক্ষণ, আর কাছে থাকলে এক বিন্দু সহ্য হয় না। মেজাজ চটে যায় এক সপ্তম আকাশ উপরে। সবসময় তুষারময় ভাবনায় স্কুলেও যেতে পারেনি সে। জুই কাল রাতে ইচ্ছে মতো ঝেড়েছে, এটাতে অবশ্য একটু কাজ হয়েছে, তাই রাতে জুইকে খুব ভালোভাবে আশ্বাস দিয়েছে আজ স্কুলে যাবে সে। রাতে যখন ঘুম আসতো না, আগের ঘটনা মনে করে একা একাই হেসে কুটি কুটি হতো তুষি। তুষারের বলা কথাগুলো সে যেমন ভঙ্গি করে বলতো ঠিক সেইভাবেই তুষিও নিজে নিজেই নকল করে আওড়াতো। এই বেয়াদব দূরে যা, তুই কাছে আসলে কেমন কেমন যেন লাগে, সব উলট পালট হয়ে যায়। আবার কখনো বা তুষারের পারফিউম আর টি শার্ট পরে আয়নার সামনে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতো আর মিনমিনে স্বরে বলতো, এই দেখো তুষার ভাই, তোমার মতো জংলি ভূতের থেকে আমার গায়ে টি শার্টটি খুব ভালো মানিয়েছে। তোমার ইউজ করা টি শার্টে যে তুমি মিশে একাকার, তবে কেন আমি নতুনটা নিতে যাব? এবার বুঝলে কোন স্বাদে আমি এগুলো লুফে নেই। হা, এটা হচ্ছে আমার এই টি শার্ট, যখন পরি মনে হয় আমাকে তুমি দুহাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে আছো। ইস, তুমি এত নির্লজ্জ কেন তুষার ভাই? আর পারফিউমটা গায়ে মাখালে মনে হয় তোমার গায়ের মিষ্টি সুবাস আমার গায়ে মেখে থাকে। এভাবে উল্টাপাল্টা ভাবতে ভাবতে নিজেই লজ্জায় রাঙা হয়। আবার হুট করেই মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার পর তুষির তখন মন যে অনেক আকুপাকু করে তুষারের কণ্ঠস্বর শুনতে। কল করবে করবে করেও কোনো সময় করতে পারে না সে। মনে কি যেন এক ভয়ে জেকে ধরে। তুষার ভাই রেগেমেগে বোম হয়ে যদি এক রাম দমক দেয় তখন, অথবা বলে, এই তুষুর বাচ্চা, আমার সময়ের দাম আছে জানিস না?
আমি কি তোর মতো অকাজে সময় নষ্ট করি? এই অসময়ে কেন তুই কল করলি? ভাই আমি ভীষণ ব্যস্ত, বাপের টাকা তোর মতো নষ্ট করি না, নিজে ইনকাম করি বুঝলি। রাজাকারের বংশধর, তোদের মতো আমার তো আর হারাম টাকায় চলতে ইচ্ছে করে না, সব আমার কষ্টের টাকা, খুব দামি। কল করেছিস কেন সেটা বলে এক্ষুনি রাখো ফোন। মনে মনে হেসে উঠল তুষি। এসব অহেতুক চিন্তা ভাবনা অটোমেটিক চলে আসার কারণে তুষির আর সাহসে কল দেওয়া হয়ে ওঠে না। মনে পড়ে যায় এই কয়েকদিনের সকল ঘটনা। এতক্ষণ আয়নার সামনে বসে এসব ভেবেই রেডি হয়ে ড্রয়িং রুমে সোফায় বসে সে আমেনা বেগমকে তাড়া দিল তুষি। মা, এই মা, টিফিট কি তুমি আজ দিবে, নাকি রেখেই চলে যাব? আমার দেরি হয়ে যাচ্ছে মা। রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে বের হলেন আমেনা বেগম। এরপর উত্তর দেয়, সকাল থেকে কি আমি বসে আছি, কাজ করছি, দেখতে পারছিস না? সেই কখন থেকে ডেকে চলছি তোকে, তার খবর কি আছে? বেয়াদব, দেরিতে উঠবি আর আমাকে হুকুম করবি? সবাই মিলে তো আমাকে বুয়া পেয়েছিস, কাজের বুয়া। এই নে খেয়ে আমাকে উদ্ধার কর। কথাটি বলেই আবার রান্নাঘরের উদ্দেশ্যে রওনা দিলেন উনি। প্লেটে খাবার দেখে চোখ মুখ কুঁচকে গেল তুষির। সকালে একদম খেতে ইচ্ছে করে না, আর প্রতিদিন তার মা জোর করে অল্প হলেও খাইয়ে ছাড়বে। তুষি জোর গলায় বলে, মা কয়দিন বলে বুঝাবো তোমায়, সকালে খেতে ভালো লাগে না, তাও কেন বারবার এই কাজ করো তুমি? টিফিন দিলে দাও না হয় গেলাম আমি। এই রিমির বাচ্চা কি এত ডলাডলি করছিস মুখে? কখন হবে তোর? আমি কিন্তু চলে যাব। কুত্তা। কথা বলা শেষ হতেই মাথায় খুব শক্ত চোট পেল। সামনে তাকিয়ে দেখলে আমেনা বেগম রাগে গজগজ করছে। তার আর বুঝা বাকি রইল না চামচ দিয়ে মাথায় কে চাটি মারতে পারে। তুই গালি দিলি কেন? হ্যাঁ বল এখন। রিমি কখন উঠে আর তুই কখন ঘুম থেকে উঠিস, সে খেয়াল তোর আছে? নবাবজাদি হয়েছিস। সকাল থেকে মেয়েটা পড়তে বসে মাত্রই রেডি হতে গেল খেয়ে নে। আর তুই কি কি করলি শুনি এতটা সকাল হয়েছে? আবার আমার সামনে জোরে গালিও দিচ্ছিস। বেয়াদব। সবকটা দেখে দেখে ফাজিল মেয়ে হয়েছে আমার পেট থেকে। এই বলেই তুষির মুখে খাবার পুরে দিলেন আমেনা বেগম। তুষি খাবার মুখে থাকায় কিছু বলতে পারছে না। ভাঙা রেকর্ড শুরু করে দিয়েছে, স্কুলে না যাওয়া পর্যন্ত বন্ধ হবে না যে তা বেশ জানে তুষি। তাই সে আপাতত মন দিয়ে খাচ্ছে আর মায়ের ঘ্যান ঘ্যান গিলছে। রিমি ওর আম্মুর সাথে বের হয়ে আসলো। বলল, এবার চল, আমার হয়েছে। নাজমা বেগম রিমিকে প্রশ্ন করে, দুজনে টিফিন বক্সটা নিয়ে যা। সকাল সকাল উঠে এমনি এমনি তো আর নাস্তা বানাইনি। আর ভাবি আপনি তুষিকে অনেক বকেছেন, এবার যেতে দিন। সবাই আদরে আদরে তো আস্ত বাদর বানিয়ে ফেলেছ, একটু শাসনও করতে পারি না। তার আগেই তোমরা হাজির। বাবা, চাচা, চাচির আশকারায় আহ্লাদী হয়েছে তিনি। আমেনা বেগম কথাটি বেশ হতাশ হয়ে বলে টিফিন বাক্সটা জুড়ে টেবিলে রাখল, এরপর নিজের কাজে চলে গেল। রিমি তুষিও স্কুলের উদ্দেশ্যে বের হল। পুলিশ লাইন, স্কুলে পড়ে বিধায় প্রচুর নিয়ম কানুন মেনে চলতে হয়। ছুটি গড়িয়ে আরও 4 দিন পার হয়েছে, তাই আজ তাকে জরিমানা দিতে হবে, নয়তো ক্লাসে প্রবেশ করতে পারবে না। রিকশায় উঠে তুষি বলল, গণিত স্যার কি আজ আমায় দাঁড় করিয়ে রাখবে রে রিমি? তুই কি আজকের সব পড়া পারিস? আর এত সব পড়িস কেমনে ভাই? বোরিং লাগে না? রিমির শান্ত হয়ে উত্তর দিল, না, বরং মনে হয় হয়তো অনেক পড়া বাকি, তাই পড়তেই থাকি, ভালো লাগে। ঢং। এত পড়ে হবেটা কি শুনি?
একটা ঝাঁকানাকা জামাই হবে। কথাটি বলেই খিলখিলিয়ে হেসে উঠল রিমি। তুষিও কম না, মুখ ভেঙচি কেটে জবাব দেয়, ঝাঁকানাকা জামাই পাওয়ার জন্য আবার পড়াশোনা ভালো রেজাল্ট করতে হয় ভাই। দেখিস আমি এসব না করেও একদিন তোর সামনে জামাই নিয়ে ঘুরে তোকে এর সঠিক জবাব দিয়েই ছাড়ব। আমার মতো মোটামুটি ধরনের স্টুডেন্টও এক সুদর্শন বর পায়। কচু পায় কচু। রিমির বাচ্চা, তুই একটা মস্তবর খবিস। আর তুই রাবিস। হু হু করে হেসে তুষির দিকেই ঢলে পড়ল রিমি। এমন কিল ঘুষি খুনসুটি করেই স্কুলে প্রবেশ করল ওরা। রিমি সবসময় ফার্স্ট বেঞ্চেই বসে তার ফ্রেন্ডদের সাথে। তুষিকেও কত করে বলে সামনে বসতে, এতে কোনো লাভ হয় না। তার এক কথা, লাস্ট বেঞ্চে বসবো, উড়াধুরা চিল করব। জীবন তো একটাই। এদিকে তুষি ক্লাসে গিয়ে দেখল মুখ গুমরা করে লাস্ট বেঞ্চে বসে আছে জুই। দৌড়ে ঝাপটে ধরল তুষি। জুই এক জাটকায় নিজেকে ছাড়িয়ে বলে, আমাকে ধরছিস কেন? আমি কে তোর? তুই জানিস যে একা একা আমার ক্লাস করতে ভালো লাগে না। কতদিন অযথা বাসায় বসে থাকা যায়? আম্মুকে তোর জন্য হাজারটা মিথ্যে বলতে হয় কেন স্কুলে যাব না। কি হয়েছে? যত সব ঢং করিস আমার সাথে। তুই কোন রাজ্যের রাজকুমারী যে তোকে হাতে পায়ে ধরে বলে কয়ে আনতে হয়? দূরে সর আমার থেকে। একদম কথা বলবো না তোর সাথে। আজ আমি ভীষণ রেগে আছি। তুষি জানতো এমন কিছুই হবে, তাই খুবই ন্যাকামো করে উত্তর দেয়, জান বাবু, আমার সোনা মোনা। খুব বেশি কষ্ট হয়েছে বুঝি? এই দেখ কানে ধরছি আর বলছি, আমার ভুল হয়েছে, ক্ষমা করি দেন। আর জীবনেও স্কুল মিস দিব না। তোকে কত করে বলেছি আপুর বিয়েতে আয় এসেছিস। এহেন কাণ্ডে জুই মুখ টিপে হাসলেও রাগ ভাঙেনি, এমন ভাব নিয়ে অন্যদিকে বসে রইল। এদিকে তুষি বড় শ্বাস নিল। আজ বান্দরটাকে খুব করে অভিমান ভাঙাতে হবে। গত 7 বছর ধরে তুষি সব থেকে বেশি দোষ করে আর জুইয়ের রাগ ভাঙায়। খুব কাঠখোট্টা পোহাতে হয় জুইয়ের রাগ গলাতে। অতঃপর বলে, একবার কথা তো বল, এমন করিস কেন? তুই ছাড়া আমি কি অন্য কারো সাথে মিশি? তবে তুই আজ কথা না বললে আমি সত্যি সামনে চলে যাব রিমির কাছে। এই বলে দিলাম। জুই এখনো চুপ। তুষি পুনরায় বলে, ঠিক আছে, চলে গেলাম। এই বলে ব্যাগ হাতে নিতেই জুই রাগে ফুঁসতে ফুঁসতে বলল, কুত্তা। নতুন বান্ধবী বানাতে খুব শখ তাই না? আমিও দেখি আমাকে রেখে তুই কিভাবে পারিস। জানা যা। লাভ ইউ দোস্ত, আমি জানতাম তুই রেগে থাকতেই পারবি না। শোনা বেস্টু আমার। শোন কি হয়েছে, অনেক কথা বলার আছে। আগে বলতে দে, নয়তো আমার এই ছোট পেটটা ফেটে বোম হয়ে যাবে। কথা শেষ করেই তুষি জুইকে জড়িয়ে ধরল। জুই বলে উঠে, আমারও অনেক কথা আছে। জানিস কালকেও ওই নাদির রাস্তায় আমাকে বিরক্ত করেছে। একটা মানুষ এভাবে ছেঁচড়া কিভাবে হয় বলতে পারিস? কত মাস ধরে পিছু পিছু ঘুরছে, আমিও তো কম অপমান করলাম না, তবুও পিছু ছাড়ে না। আরে ওইসব বাদ দে, একদিন এমন টাইট দিব না, অন্য এলাকায় গিয়ে বাপ বাপ করবে শালা। দেখিস কত বড় সাহস, আবার বিরক্ত করা শুরু করেছে। চাপাবাজি গপ্প কমা তুই। শুধু আমার সামনে যত পারিস বকবক করতে আর হিটলারগিরি দেখাতে। সামনে গিয়ে কি কখনো কিছু বলতে পারবি? সামনে গেলেই তো হাত পা কাঁপতে থাকে, মুখ চুপসে যায়। আবার বলিস টাইট দিবি। পারিস তো শুধু তুষার ভাইয়ের সাথে লড়তে। চুপ করতো, বনমানুষের নামে আর বলতে হবে না। ওই দিন রাতে তুষার ভাইয়ের কি করেছি যখন দেখবে তখন বুঝবে তুষি কি জিনিস।
কি করেছি শুনবি? শুনলে আমার সাহস দেখে মুখটা অটোমেটিক হা হয়ে যাবে তোর। খুব দুঃখ, শুধু তুই আমাকে চিনলি না। আমি নাকি ভয় পাই? সব বলছি তোকে, শোন। কথাটি বলেই তুষি সামনে তাকিয়ে ম্যাম আসতে দেখে আবার বলল, এই যা দেখ, ম্যাম চলে আসছে। এই গম্ভীর ডাইনির ক্লাসটা মন দিয়ে করে নেই, তারপর বলছি। আয় চুপচাপ বসো। এরপর সবাই নিজ নিজ জায়গা বসে পড়ল। এই ম্যামটা পড়া না হলে ভীষণ চেতে যায়। দাঁড় করিয়ে রেখে তো দেয়, মাঝে মাঝে কয়েক গা বসিয়েও দেন। সবসময় মুখটাকে গম্ভীর করে রাখে, মনে হয় জীবনে হাসতে জানে না। আশ্চর্য, জামাই কি তাকে ভালোবাসে না? এত সাংসারিক ঝামেলা আমাদের উপর কেন ঝাড়বে? আমাদের মতো নিরীহ মাঝখান থেকে ফেঁসে যায়। তার বাসায় গিয়ে আমরা কি ঝামেলা করে আসি আজও? ম্যাম যখন রিডিং পড়াতে ব্যস্ত, তুষি তখন তুষারের ভাবনায় মন্ত। হুট করে একদিন পুরো শহরে বৃষ্টি হচ্ছে, সে একরাশ মন খারাপ নিয়ে খালি রাস্তায় পা ডুবিয়ে বৃষ্টিতে ভেজায় ব্যস্ত। চারপাশের কোনো দিকে এক বিন্দু খেয়াল নেই তার। তখনই প্রচণ্ড বেগে একটি বাইক এসে থামল তুষির পানে। বৃষ্টির দাপটে চোখ খোলাও দায় হয়ে পড়েছে। ঝাপসা ঝাপসা চোখে সামনে তাকিয়ে দেখল বেলিফুলের মালা হাতে দাঁড়িয়ে আছে একটি যুবক। দমকা বাতাসে তুষারের চুলগুলো এলোমেলো হয়ে চোখের সামনে চলে এসেছে। কপাল কুঁচকে বারবার পলক ফেলছে বৃষ্টির পানি থেকে গাঢ় চোখগুলোকে বাঁচাতে। সাদা ভেজা শার্টে কি স্নিগ্ধ দেখতে তুষার ভাইকে। চোখগুলোতে আছে শুধু মায়া, ঠোঁটে তার মিষ্টি হাসি। এদিকে তুষির সারা শরীর ভিজে একাকার। চোখের ঘন পল্লব বৃষ্টির ঝটকায় ভারী মায়াবী দেখা যাচ্ছে। ঠোঁট দুটো তিরতির করে কাঁপছে। তুষারকে দেখে সে থমকে দাঁড়ায়। লজ্জায় মরি মরি অবস্থা। এ অবস্থায় দেখে তুষার সব দিক বেদিকের খেয়েও হারিয়ে ফেলে। এরপর তুষির বাম হাতটি নিজের দখলে নিয়ে বেলিফুলের মালা পরিয়ে গাঢ় চুমু খাচ্ছে। কোমর চেপে তুষিকে শূন্যে তুলে তুষির গলায় থুতনি ঠেকিয়ে গোল গোল করে ঘুরতে থাকে। আর সকল আকাশ বাতাস নিরবিচ্ছিন্ন হয়ে ঝরে পড়া বৃষ্টিকে জোরে জোরে বলে, প্রিয় বৃষ্টি, তোমার মাঝে একটি ষোড়শী মেয়ে ভিজে একাকার। বড্ড হিংসে হচ্ছে আমার। কেন বলতে পারো? বৃষ্টি, তুমি খুব ভাগ্যবান, ছুঁয়ে দিচ্ছ আমার নিজের মানুষকে। আর আমি তো সামান্য হাত ছুঁতে গিয়েও হাজারবার ভাবতে থাকি। তুমি সেখানে সারা দেহটাই ভিজিয়ে দিচ্ছ। কোন এক নির্জন রাতে এক পশলার বৃষ্টিতে আমিও তোমার মতো তার সারা শরীর ভিজিয়ে দিব। তার শহরে বৃষ্টি হয়ে আসব। সে এদিকে তুষি তো লজ্জায় নয়ে যাচ্ছে। কি সুন্দর তুষার ভাই, কল্পনায় মনেই হচ্ছে না এটা সেই জংলি ভূত। কোনোদিন কি এই ভাবনা সত্যি হবে? নাকি বন মানুষ সবসময় বন মানুষই থেকে যাবে? ভাবনায় তুষার যখন ধীরে ধীরে তার মুখ এগিয়ে নশাতুর দৃষ্টিতে ঠোঁটের দিকে যাচ্ছে। এরপর এসব ভেবে ভেবে কখন যে খাতায় গুটি গুটি অক্ষরে পুরো পৃষ্ঠা আমার বনমানুষ বনমানুষ জংলি ভূত লিখে ফেলেছে তার হিসেব নেই। জুইয়ের বর্ষর কুনইয়ের গুতায় হুঁশ ফিরে তুষির। ধমকে উঠে তুষি, ওই কুত্তা, সমস্যা কি তোর? একটু কি শান্তিতে বসে ভাবতেও দিবি না বাল? কি সুন্দর মোমেন্টে সব কিছু বরবাদ করে দিলি শালা। মাত্রই চুমু খেতে যাচ্ছি। ধুর বাল, আমাদের মাঝে কাবাব মে হাড্ডি হয়ে ঠিকই চলে আসলি। জুই ভয়ে ভয়ে সামনের দিকে ইশারা দেয় তুষিকে। তুষি সামনে না তাকিয়েই আবার বলে, এভাবে মুখ কালো করে বসে আছিস কেন? বিয়ের আগেই কি জামাই মরেছে আর তুই বিধবা হয়েছিস? আশ্চর্য, হাতে এমন গুতোগুতি করছিস কেন? সামনে কি? হ্যাঁ, সামনে কি? আমার কি সুন্দর কল্পনার 12টা বাজিয়ে তুই মুখটা ফাটা বেলুনের মতো করে আছিস কেন? কুত্তা, এখন কি আবার সেই আগের মোমেন্ট ফিরে পাবো?
আর এদিকে তোকে দেখে মনে হচ্ছে তোর অবস্থা আমার মতো হয়েছে। আমি তো চুপচাপ কল্পনা করছিলাম তবে তুই কেন পাকা ধানে মই দিলি। জুই এবার জোরে চিমটি কাটে। সামনে ইশারা করে মিনমিনে স্বরে শুধালো, তুষুরে চুমু টুমু পরে খাইস, বেঁচে থাকলে 1000 চুমু খেতে পারবি। কিন্তু তুই তো আজকে শেষ। এবার আমি না তোর জামাই নিজেই বিধবা হয়ে যাবে। কেউ বাঁচাতে পারবে না তোকে, স্বয়ং তুষার বেটাও না। ধুর বাল, কি মিন মিন করছিস? সামনে কি ভূত না ভাল্লুক, যে ভয় কাঁপছিস? এই বলে সামনে তাকাতেই গলা শুকিয়ে গেল তুষির। চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে গেল। হন্তদন্ত হয়ে দাঁড়িয়েই উচ্চস্বরে বলে উঠে সে, ইয়েস ম্যাম। সরি ম্যাম। কি করেছি ম্যাম? ভুল হয়েছে ম্যাম। আর হবে না ম্যাম। মনে ছিল না ম্যাম। প্লিজ বের করে দিবেন না ম্যাম। তবুও যদি বের করে দেন তাহলে জুইকেও আমার সাথে বের করে দিবেন প্লিজ ম্যাম। সরি ম্যাম। এভাবে কি থেকে কি হলো বুঝিনি ম্যাম। কানে ধরে উঠবোস করছি ম্যাম। এহেন দশা দেখে সবাই বেশ বিনোদন পাচ্ছে। গগন কাপুনি হাসির ঝংকারে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। একজন আরেকজনের উপর গড়াগড়ি খাওয়ার উপক্রম। তুষিয়ে ক্লাসে একটু বেশি হাসির কাণ্ড করে। রিমি নিজেও হাসি আটকাতে পারছে না। এ কি করল বলো তুষি? শেষে কিনা এই ম্যামকে চটিয়ে দিল। হায় হায়। এদিকে জুই ভয়ে হাত পা কাঁপছে অনবরত। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আল্লাহ জানে আজ তুষির কপালে কি আছে। ম্যামের চিৎকারে সবাই চুপ হয়ে যায়। চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আর একটা শব্দ হলে সবাইকে ক্লাস থেকে বের করে দিব। এটা কি ক্লাসরুম নাকি এখানে সার্কাস হচ্ছে? এত হাসাহাসি কেন তবে? তুষির সাথে আমি কথা বলছি, তোমরা হাসার কে? পড়া দিয়েছি সেটা পড়ো। আজ না পড়লে সব কটার পিঠের ছাল তুলব। এরপর হেড স্যারের কাছে কমপ্লেন করব সব কটার নামে। গার্ডিয়ান ডেকে ইচ্ছে মতো অপমান করবে, তখন বুঝবে সবগুলো এক একটা বজ্জাতের হাড্ডি। বেয়াদব। ক্লাসে পড়তে আসো, হাসতে নয়। মাছের বাজার পেয়েছো এখানে। আর একটা কথাও যেন না শুনি। একদম সাইলেন্ট থাকবে সবাই আমার ক্লাসে। কথাগুলো বলেই বর্ষর দম নিলেন। তুষির দিকে দৃষ্টি নিয়ে রেগে বলল, খাতায় এসব কি? স্কুলে পড়তে আসো নাকি এসব করতে? এইটুকু মেয়ে মুখের ভাষা কি? আমি তো পুরাই আকাশ থেকে পড়ে গেছি। আমার ক্লাসে তুমি অমনোযোগী হও। আবার কি বাজে চিন্তা ভাবনাছি। কালকেই তোমার বাবাকে আমি ডেকে পাঠাবো। বলবো অনেক পড়া হয়েছে, এবার বিয়ে দিয়ে দিন। মেয়ে আপনার বড় হয়ে গেছে। এ মেয়েকে আমি আর ক্লাস করাবো না। এমন ভালো স্টুডেন্ট লাগবে না আমার। জুইকে কি সুন্দর মধুর স্বরে গালি দিল। বাসাও কি এমন সুন্দর ভাষায় কথা বলো। একদমে কথাগুলো বলে থামলেন জীববিজ্ঞানের টিচার রূপা ম্যাম। তুষি মনে মনে বলল, আকাশ থেকে পড় আর জমিন থেকে, এসব দেখে আমার কি লাভ? আর কেন যে এখনই এসব ভাবতে গেলাম। বাস খেলাম। তুষি নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে নত স্বরে বলে, আর হবে না ম্যাম। মন দিয়ে ক্লাস করব। আব্বুকে ডাকবেন না প্লিজ। আমায় মেরাই ফেলবে। সে আমি বুঝে নিব। আর দুদিন পর টেস্ট। রুটিন পর্যন্ত দিয়ে ফেলেছে, তাও তোমার সেদিকে জ্ঞান নেই। সারাক্ষণ প্রেম ভালোবাসা নিয়ে থাকলে তো এমনই হবে। টেস্টে পাশ না করলে আমি অন্তত তোমাকে এলাও করব না। রিমি তোমার বোন কিভাবে হয় আমি ভেবে পাই না। রিমিকে একবার দেখেছ? মেয়েটা যেমন শান্ত ভদ্র, তেমনি তার পড়াশোনা সবদিকেই ফাস্ট। আর তুমি তার উল্টো, বাসায় গিয়ে ওর থেকে কিছু শিখবে।
সারা ক্লাস তুমি আজ দাঁড়িয়ে থাকবে ব্যাস। আর সময় নষ্ট না করে পড়ানো শুরু করে দিলেন তিনি। তুষি বিড়বিড় করে রিমিওকেও গালি দিল, শালা কেন যে এই বাল এত পড়ে? পড়বি ভালো কথা, তবে আমার কেন এত কথা শুনতে হয় তোর জন্য? আল্লাহ পরাকু কাজিন যেন কারো না থাকে, আমিন। এরপর সারা ক্লাস দাঁড়িয়ে খুব মনোযোগ দিয়ে ক্লাস করেছে, আর গালি গালাজ করেছে ম্যামের প্রতি তিক্ত হয়ে। এসব সস্তা জ্ঞান শুনতে একদম রাজি নয় সে। সুযোগ পেলেই কথা শোনাতে ভুলে না এই ডাইনি মহিলা। বিরক্ত। এদিকে জুই খিলখিলিয়ে হেসে কুটি কুটি হয়েছে। এত বেশি হেসেছে যে পেট খিল ধরে গেছে। জুইয়ের এহেন দশায় তুষি শুধু চোখ গরম করে ওর দিকে তাকিয়ে থেকেছে। আর জুইও কুনি দিয়ে গুথা মেরে বলেছে, ছি ছি, তুই কল্পনাতেও তুষার ভাইকে চুমু খাস? না জানি বাস্তবে কি কি করে ফেলিস ওই নাদান বাচ্চাটার সাথে। বিশ্বাস কর, এখন যদি তুষার ভাই এখানে থাকতো তোকে নির্ঘাত লুচু তুষি নাম দিয়ে দিত। তা চুমুটা কেমন ছিল? আরও চুমুর ফিল নিবি নাকি? শিক্ষা হয়েছে তো এবার। ব্যস্ত ঢাকা শহর। রোদের তীব্র তাপে শরীর জুড়ে ঘামের গন্ধ। চোখ তুলে তাকানো যেন দায় হয়ে দাঁড়িয়েছে। সারা রাত অ্যাসাইনমেন্ট করতে করতে রাত ৩টার দিকে ঘুমানোর কারণে সকালে উঠতে বেশ দেরি হয়ে গেছে তুষারের। আজ অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট। সারাদিন ক্লাস টিউশন শেষে শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়। তখন আর ইচ্ছে হয় না অ্যাসাইনমেন্ট করার, মনে হয় দপ করে বিছানায় গায়ে লিয়ে দেই। কয়েকদিন ক্লাস মিস হওয়ার জন্য আরও বেশি প্যারা যাচ্ছে নিজের উপর। প্রায় 10:30 এখনো ক্লাসের উদ্দেশ্যে রওনা হতে পারেনি তুষার। দিন দিন কেমন যেন নিজের প্রতি বিরক্ত এসে যাচ্ছে। এত খাটুনি এখন ভালো লাগে না। মনে হয় সব বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরি, তবুও তো শহর ঘুরে দেখা যাবে। হলো থেকে তাড়াহুড়ো করেই ব্যাগ থেকে সাদা টি শার্ট আর জিন্স পরে হুড়মুড়িয়ে টিএসসিতে প্রবেশ করল। বন্ধুরা কল করেছিল, বলেছে সবাই সেখানেই বসে আড্ডা দিচ্ছে, একসাথে ক্লাসে যাবে। অবশ্য তুষারের জন্য সবাই একটি ক্লাস মিস করেছে। যার যার মতো অ্যাসাইনমেন্ট ঘাটাঘাটি করাই ব্যস্ত। তুষার দৌড়ে পঙ্কজের পাশে ঘাসের উপর ঘা এলে দিল। ভাব, এমন 100 মিটার দৌড় খেলা দিয়ে এসেছে। দরদরিয়ে ঘামে একাকার তার সাদা টি শার্ট। শোয়া অবস্থাতেই বলল, কি অবস্থা তোদের? সব ঠিকঠাক। ক্লাস যে মিস দিলি, নোটস দিবে কে? আমি তো মেসেজে বললামই 20 মিনিটের ভেতর আসছি। তুষারের বান্ধবী রাফসা উত্তর দেয়, সকাল থেকে কতবার কল করেছি দেখেছিস? এতদিন বসে থেকে কাল রাতে অ্যাসাইনমেন্ট করতে বলেছে কে? সেই এক্সামেও এমন করিস, আগের দিন সারা রাত পড়ে সকালে ঘুমে ঢুলতে ঢুলতে আসিস এক্সাম দিতে। মিরাজ এতক্ষণ চোরা চোখে রাফসাকে পরখ করছিল। সেই ঢাবিতে প্রথম ক্লাস করার দিন থেকে এই মেয়েটাকে সে ভালোবাসে। আস্তে আস্তে ইনিয়ে বিনিয়ে হয়ে যায় বন্ধুত্ব। প্রথম প্রথম মনকে সান্ত্বনা দিত প্রেম হওয়ার কি দরকার। বন্ধু হয়ে সারা জীবন পাশে থাকলে আর কি লাগে। কিন্তু ঝামেলা হচ্ছে, যতই দিন পেরোচ্ছে মন ব্যাকুল হয়ে শুধু রাফসাকেই চাইছে। মন চায় এই সামান্য বন্ধু হয়ে না, বরং অর্ধাঙ্গিনী হয়ে সারা জীবন তাকে লাগবে। ইদানিং সে উসখুস করছে, কিভাবে বলা যায়। কিন্তু সামনে রাফসা থাকলেই সাহসে কুলায় না। কথা গলায় আটকে থাকে। জোরতা কাজ করে, যা বলার জন্য সামনে যায় তার উল্টো বলে ফেলে। শেষে রাফসাই জিজ্ঞেস করে, কিছু বলবি? মিরাজ। এদিকে মিরাজের গলা শুকিয়ে কাঠ, খুব কষ্টে জবাব দেয়, তুই বাসায় যাবি না? চল পৌঁছে দেই। এটুকু বলেই দাঁত দিয়ে নখ কামড়াতে থাকে, আর রাফসা দীর্ঘশ্বাস ফেলে বলে, এটা বলার জন্যই 30 মিনিট ধরে দাঁড় করিয়ে রেখেছিস?
হ্যাঁ এটাই, ঝটপট উত্তর দেয় সে। এরপর দুজনে রিকশায় উঠে বাসায় যায়। প্রায় 6 মাস ধরে এটাই হয়ে আসছে মিরাজের সাথে। এই পাশাপাশি বসাটাই মিরাজের জন্য অনেক। এদিকে রাফসা অনেক আগে থেকেই বুঝে মিরাজের দুর্বলতার কারণ। মেয়েরা যে একটি ছেলের চোখ মুখ দেখলেই বুঝে যায় ছেলেটি কি চায়। বেয়াকুব পুরুষ তার খুবই অপছন্দ। আর সেই স্বভাবই পেয়েছে মিরাজ। সব বন্ধুদের সামনে বীরপুরুষের ভাব দেখালেও রাফসার কাছে মেছো বিড়াল হয়ে যায়। রাফসার মনে হয়, ভালোবাসিস মুখে বলতেই যদি কত কাপা কাপি তবে প্রেম করবি কিভাবে। পরিবারের সকলের সামনে তখন জোর গলায় বলতে পারবে, আমি শুধু রাফসাকেই চাই। এটা বলতে না পারলে তো বেকুব পুরুষই। যাকে তুই ভালোবাসিস তার সামনেই বীরপুরুষ হতে হবে, তবেই তো সে আসল পুরুষ। রাফসা মনে মনে বেশ খ্যাপা মিরাজের প্রতি। তাই রাফসা সব জেনেও চুপচাপ থাকে। মিরাজ কল করলেও রিসিভ করে না। আর মিরাজও সারারাত একটানা কল করে যায়। এই কাজে তার কখনো বিরক্তি আসে না, বরং ভালো লাগে। এদিকে বন্ধুমহলের সবাই এটা নিয়ে মজা উড়ায়। রাফসার কথায় একটু নড়েচড়ে বসে জবাব দিল, রাফসা শুন, ওর কথা বাদ। আমি যে তোকে কাল রাতে কতগুলো কল দিলাম, রিসিভ করলি না কেন? একটা পড়া বুঝতে না পেরেই তো বাধ্য হয়ে কল করা। রাইসা ফট করে উত্তর দেয়, এই কেন রে? আমাদের 3 জনকে তোর চোখে পড়ে না? নাকি শুধু রাফসার নম্বরই তোর মনে সেভ করা? কি বলিস পঙ্কজ? পঙ্কজ দুষ্ট হেসে বলে, যা দুষ্টু, বুঝেও না আমরা কি আর রাফসা? ওর শুধু নাম্বার কেন, পারলে পুরো রাফসাকেই সে মনের ক্যানভাসে সেভ করে রাখবে। রাফসা লজ্জায় লাল হয়ে গেল, কোনো কথা বলতে পারল না। এই বদগুলো সুযোগ পেলেই মজা লুটে। আর ওই বলদ মিরাজ এখন কেন বলতে গেল? রাফসা ওদের কথা অন্যদিকে নিতে জবাব দেয়, কি শুরু করলি তোরা? ক্লাসে যাবি না? আর মিরাজ আমাকে আর কল করবি না? দেখছিস রিসিভ করিনি, তবুও কেন কল করিস? ভালো লাগে বলতে পারিস, আমার অভ্যাস। তুই রিসিভ না করলেও আমি 1000বার কল করব। একদিন বিরক্ত হতে হতে ঠিকই তোর কল লিস্টের প্রথমে স্থান করে নিব, দেখিস। মিরাজের এ কথায় সব বন্ধুরা উচ্চস্বরে হেসে উঠল। তারা জানে এটুকু ছাড়া মিরাজের পক্ষে আর কিছু বলা সম্ভব না। মিরাজের মুখটা কালো হয়ে গেল। নিজের উপর সে নিজেই বিরক্ত। মুখ ফুটে একবার বলেই দেখুক না, মেরে তো আর ফেলবে না। তুষার ঝটপট শোয়া অবস্থা থেকে উঠে বসে পড়ে এরপর বলে, তোদের প্রেমের আলাপন শেষ হলে এবার উঠো। অনেক হয়েছে, 2 বছর ধরে দেখে যাচ্ছি, আর কত? না বলতে পারবে মিরাজ। আর না উত্তর দিবে রাফসা। শোন মিরাজ, তুই বরং রাফসার বাচ্চার মামু হওয়ার জন্য রেডি হ। আমরা সবাই কবজি ডুবিয়ে জম্পেস ভাবে রাফসার বিয়ে খাব। ইচ্ছেমতো নাচবো আর ওর ননদিনীদের সাথে ফ্লার্ট করব। তাই না গাইস? তুষারের কথায় আরেক দফা বাকি 2 জন হাসলেও এদিকে হাসতে গিয়ে পঙ্কজ চোরা দৃষ্টিতে তুষারের ঘাড়ের কাছে তীক্ষ্ণভাবে পরখ করছে। এরপর টি-শার্ট ভালোভাবে এপিঠ ওপিঠ করে দেখল। ততক্ষণে সকলের হাসি থেমে গেছে। তৎক্ষণাৎ জোরে ফিক করে হেসে দিল পঙ্কজ। এহেন হাসি দেখে কেউ বুঝতে পারল না কি হয়েছে। পঙ্কজ হাসি থামিয়ে জাইসাকে চোখের ইশারায় ডাকল। তড়িঘড়ি করে দৌড়ে গেল জাইসা। পঙ্কজ হাত দিয়ে টি-শার্ট দেখিয়ে দিতেই ঠোঁট দুটি আপনা আপনি হা হয়ে যায়। এরপর জোরে চিৎকার করে রাফসা আর মিরাজকে ডাকে। সবাই কাক্ষিত জিনিসটা দেখতেই হা হা করে হাসতে থাকে। তুষার কিছু বুঝতেও পারছে না এভাবে কি করছে ওরা, আর হাসছেই কেন।
শেষে ভাবে টি শার্টে ময়লা লেগেছে নাকি, তাই হতাশ স্বরে বলে, এভাবে কি দেখিস, টি শার্টে ময়লা লেগেছে বোধহয়। এই বলে হাত দিয়ে একটু ঘাড়ের দিকে ঝাড়া দেয়। ওর কথায় মিটিমিটি হাসে সবাই। পঙ্কজ উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, ময়লা তো লেগেছেই। চুমু লেগেছে চুমু। রাফসা দুষ্টুমির ছলে বলে, তুষার এর জন্য বুঝি টাঙ্গাইল থেকে আসতে চাস না? শেষে কিনা ঘাড়ে চুম্মা। তুষার দুভ্রু কুচকে বলে, বুঝলাম না কি বলছিস আজে বাজে। চুমু মানে? সবাই একসাথে বলে উঠল, লিপস্টিক থেরাপি, লিপস্টিক থেরাপি। চুমু চুমু। জাইসা বলল, আয় হায় তুষার, এত সুন্দর টি শার্টের ডিজাইনার কে? পঙ্কজু হই হই করে শুধায়, আসলে ইউনিক হয়েছে তাই না মিরাজ? আমারও একটা চাই। তুষার পরের বার টাঙ্গাইল গেলে অবশ্যই আমার জন্য এক পিস আনবি। মিরাজ ফতাফত বলে, হ্যাঁ হ্যাঁ, আমার জন্য। খানিকটা অবাক হলেও হালকা ভয় হতে থাকে। আজ ৮ দিন ঢাকায় আসার, এতদিন বাদে এসব চুমাচুমির কথা বলছে কেন ওরা? কি আছে টি শার্টে? আসার সময় তাড়াহুড়োয় দেখাও হয়নি। তৎক্ষণাৎ তুষার টি শার্ট খুলে ফেলে এখন শুধু তার গায়ে সেন্টো গেঞ্জি। উল্টে পাল্টে টি শার্ট দেখতেই চোখ দুটো অস্বাভাবিক বড় হয়ে যায়। কেউ টি শার্টে খুব সুন্দর ভাবে ঠোঁটে রং দিয়ে চুমুর শেপ এঁকে দিয়েছে। কখনো ধুয়ে ফেললেও যাতে না উঠে এর জন্য পেইন্টিং করার রং দিয়ে এঁকেছে। তাও একটা চুমু না, বরং তিনটা। তখনই চোখ লাল বর্ণ ধারণ করে, মুখে আপনা আপনি একটা কথা আসে, তুষুর বাচ্চা, তুই আমার মতো নাদান বাচ্চার সাথে এ কি করলি? সব মান সম্মান শেষ করে দিলি। সব শেষ। পঙ্কজ পিঠ চাপড়ে মুখ টিপে হেসে বলে, শুধু তুষুর নয়, তোরও বাচ্চা। আর যা করেছে বেশ করেছে। নভেম্বর মাস চলে এসেছে, সেই সাথে পরীক্ষাও চলছে তুষির। এই 1 মাস ভীষণ ব্যস্ততায় যাচ্ছে। ম্যাম ওইদিন গার্ডিয়ান ডেকেছিল। তুষির বাবা ভীষণ দরকারে তখন সিলেটে ছিল বিধায় তুষির মাকে যেতে বলেছিলেন। তখন হেড স্যার অনেক জ্ঞান দিলেন আর ভালোভাবে পড়তে বলেছে। কত বড় হয়েছে, দুষ্টুমি এখন কমাতে হবে তাও আলোচনা করলেন। হেড স্যার শান্তশিষ্ট, তাই ক্লাসের কথা সরাসরি বলেনি, তবুও আমেনা বেগম ওইদিন থেকে ভীষণ খ্যাপাটে হয়ে গেছে। তার এক কথা, এসব জ্ঞান শোনার জন্য কেন তাকে হেড স্যার ডাকে পাঠাবে? তানহার বেলায় তো এমন হয়নি কখনো। হায় হায় করে বলে, বড় তো আর কম হয়নি, বুদ্ধি হবে কবে? আমি এ মেয়ে নিয়ে কোথায় যাব? এরপর থেকেই সারাক্ষণ নজরে নজরে রাখে। না পড়লেও 10টা পর্যন্ত টেবিলে বসিয়ে রাখে। ফোন তো নিয়েছেই, আর দেওয়ার নাম নেই। তুষি এখন পড়ছে মন দিয়ে। সাধারণত পরীক্ষা আসছে, তাই সে নিজেও রাত দিন এক করে পড়াশোনা করে। তখন হুড়মুড় করে রুমে জান্নাত আসে। কিরে, পড়া হয়নি? তোকে বলেছিলাম না আজ বের হব। এই বলে বিছানায় পা দুলাতে দুলাতে আচার খেতে থাকল। তুষি কাদো কাদো গলায় শুধালো, না রে আপু, পড়া যেন শেষই হচ্ছে না। আমি কালকে ফিজিক্স কি লিখব ভেবেই পাচ্ছি না। এত সূত্র মুখস্থ করা যা বলো আপু। আহারে থাক তাহলে, তুই না গেলে তো আমাকেও যেতে দিবে না একা একা। কাল যাবি তাহলে? হ্যাঁ যাওয়া যায়। কাল এক্সাম নেই। এবার মন দিয়ে পড়, ফেইল করলে কাকিয়া তোর পিঠের একটা একটা করে ছাল তুলবে। আমি যাই আহিরকে বলে আসি কালকে আসতে। জান্নাত এই বলে বের হতে যাবে, তখনই তুষি হই হই করে বলে, আহির মানে? কোন আহির? এই আহির ব্যাটাকে? এই আপু বলো না। কাহিনী কি বলো তো? তানহা আপুর ওই দেওরের কথা বলছো না তো? জান্নাত ধরা খাওয়ায় দাঁত দিয়ে জিভ কাটে।
ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে বলে, হি হি, ওই আর কি। হ্যাঁ, সেই আহিরই, এই আহির। আসলে হয়েছে কি, বিয়ের পর আমাকে ফেসবুকে অ্যাড পাঠিয়েছিল। তারপর থেকে টুকটাক কথা হতো, এইভাবেই হয়ে যায় আর কি। হয়ে গেছে কিভাবে কিভাবে যেন। প্রথম প্রথম ভাবতাম বোকা, এখন দেখি বজ্জাত। কি বলো? ওই হাদারামের সাথে তোমার এ? না, মানতে পারছি না। আমি ভেবেই পাচ্ছি না ওই বলদ তোমাকে পটালো কিভাবে। শেষে কিনা ওই বেকুবকে দুলাভাই ডাকতে হবে। এক কিয়া মুসিবাত হে ইয়ার। তুষি এই বলেই ন্যাকামি কান্না করল। জান্নাত ওর অবস্থায় হেসে উঠল, মাথায় জোরে চাটি দিয়ে বলল, ন্যাকামি করিস? ওই আমার সামনে বলদ বলিস কোন সাহসে? পোর বলছি ইচড়ে পাকা। গেলাম আমি। হনহন করে তুষির রুম থেকে বেরিয়ে যায় জান্নাত। তুষি ঠোঁট উল্টে বলে, যাক বাবা, বিয়ের আগেই কিছু বলা যায় না। এরপর পড়ায় মনোযোগ দিল তুষি। এক ধ্যানে পড়া শুরু করল। অনেকক্ষণ খাওয়ার জন্য ডাকাডাকি করলেও যখন তুষি আসলো না, শেষে আমেনা বেগম প্লেটে খাবার নিয়ে আসলো। নিজ হাতে খাইয়ে মুখ মুছিয়ে দিল। এরপর মাথায় হাত দিয়ে আদুরে স্বরে বলে, এভাবে লক্ষ্মী মেয়ে হয়ে থাকলেই তো আমি বকি না। এত বড় হয়েও তুই সারাক্ষণ লাফালাফি করিস। মানুষ কি বলবে বলতো? পোর মন দিয়ে, রেজাল্ট যদি ফাটাফাটি হয় তবে দেখিস সবাই কেমন আদর করে। তাই ভালো রেজাল্ট করে দেখিয়ে দে সবাইকে। তুষি জবাব দিল, শোনো মা, আদর পাওয়ার জন্য রেজাল্ট ভালো করতে হবে না হুম। এমনিতেই আমাকে সবাই ভালোবাসে। কথা বলা শেষ হতেই জোরে চাটি মারে আমেনা বেগম। রেগেমেগে বলে, বেয়াদব, ভেবেছিলাম ভালো হয়ে গেছিস, তোর মাঝে ভদ্রতা আনতে পেরেছি। কিন্তু আমি ভুলেই গেছিলাম স্বভাব কখনো ভালো হয় না। তুই বেয়াদব, সবসময় বেয়াদবি থাকবি। আর এক মিনিটও দেরি না করে হনহনিয়ে বেরিয়ে গেল। তুষি ফিক করে হেসে দিল। যাক, মাকে রাগানো গিয়েছে। রাগ করলেই যে তার মাকে ভালো লাগে। তুষি জোরে জোরে বলে ওঠে, যাক বাবা, আমি আবার কি করলাম? এই মা, তুমি রেগে গেলে কেন? প্লেটটা অন্তত নিয়ে যাও। কথা শেষ হতেই শুনতে পেল রান্নাঘরে জিনিসপত্র ঝনঝন করছে। তার আর বুঝা বাকি রইল না। ভীষণ ক্ষেপে আছে আমেনা বেগম। তুষার সব টিউশন শেষ করে ভাবল তুষিকে কল করা যাক। অনেক দিন হলো কথা হয় না। মাঝে একবার কল করলেও ফোন বন্ধ ছিল তুষির। ভেবেছিল পরীক্ষা আশায় সিরিয়াস ভাবে পড়াশোনা করছে। ভাবতে ভাবতেই আজও কল করে দেখল ফোন অফ। অতপর শেষে উপায় না পেয়ে ফুপির ফোনেই কল দিল। যদিও কয়েকদিন পর পরই আমেনা বেগমের সাথে কথা হয়, কিন্তু তুষির কথা জিজ্ঞেস করতে কেমন যেন লাগে। তাই ভালো মন্দ জিজ্ঞেস করেই কল কেটে দেয়। আমেনা বেগম রিভিজ করে বলে, কেমন আছিস তুষার? কতদিন বাদে কল করলি? ফুপির কথা মনে পড়ে না তাই না? পড়াশোনার কি খবর? আসসালামু আলাইকুম ফুপি। আমি ভালো আছি। তোমাদের মনে পড়বে না কেন? আসলে সময় পাই না। কি করো? বাসার সবাই ভালো? আমেনা বেগম সালামের উত্তর নিয়ে জবাব দেয়, হ্যাঁ সবাই ভালো। তুই না প্রতি মাসে আসিস, এবার আসলি না কেন? কোনো সমস্যা? কবে আসবি? তুষার হন্তদন্ত হয়ে বলে, হ্যাঁ ফুপি, যাব। আমার পরীক্ষা, তাই পড়তে হচ্ছে। তবে দেরি হবে যেতে। রিমি, ওরা পরীক্ষা কেমন দিচ্ছে? রিমি তো সব পারেই। ভালো দিচ্ছে, আমার গুণধর মেয়ে তো বলে ভালো হচ্ছে। চিন্তা করো না মা, দেখবে রেজাল্ট খুব ভালো হব। চাপাবাজিটাই পারে তোমার মেয়ে। তা সে এখন কি করে? ছাইপাস বই নিয়ে বসে আছে নিশ্চয়ই। না রে, পড়তেই বসেছে।
একটু আগে খাইয়ে দিয়ে এলাম। কথা বলবি? দাঁড়া দিচ্ছি। দাও দেখি। এই বলে বাসায় এসে বিছানায় আধশোয়া হয়ে শুয়ে পড়ল। আর অপেক্ষা করল এতদিন বাদে নিজের ব্যক্তিগত মানুষের কণ্ঠস্বর শুনতে। আমেনা বেগম তুষির দিকে ফোন দিয়ে বলল, এই ধর। তুষার কথা বলবে। তুষার নামটি শুনতাই বুকটা ধক করে উঠল। এতদিন বাদে তবে মনে পড়ল ওই জংলি ভূতের। কি করে এত সারাদিন 2 মিনিটও কি সময় হয় না কথা বলার জন্য। মনের মাঝে এতদিনের সকল অভিযোগ অভিমান ঘিরে ধরল তাকে। কাপা কাপা হাতে ফোন নিয়ে কানে দিল। বলল, হ্যালো। তুষার বড় শ্বাস নিয়ে বলল, কেমন আছিস? পরীক্ষা কেমন হচ্ছে? মন দিয়ে পড়ছিস নাকি এখনো ফাঁকিবাজি? এতগুলো প্রশ্ন একবারে করলে কোনোটার উত্তর দিব? এতগুলা মানে? কয়টাই তো বললাম। সবগুলোর উত্তর দিবি কই? হুহহ। তার আগে বলো 1 মাস পর কেন কল করলে? ঢাকা গিয়ে তো ভালোই আছো। কাছাকাছি থাকলে এক তুষার ভাই, আর দূরে গেলেই অপরিচিত তুষার ভাই হয়ে যাও। অভিযোগের খাতা একটু একটু করে বের করছে সে। কি বলতো? তুই কি আমায় মিস-টিস করা শুরু করেছিস নাকি? উহু, মোটেও না। এমনি বললাম। ভালো। আচ্ছা রাখো, পরে কথা হবে। ফোন রাখার কথা শুনে তুষির কথায় কথা আটকে যায়। খুব কষ্টে বলে, তুমি এত পাষাণ কেন তুষার ভাই? তোমার কি একদিনও সময় হয় না এখানে আসার? আগে তো দিব্যি 1 সপ্তাহ পর পর আসতে। যাব না, পরীক্ষা আমার। কবে আসবে বলো না? বলেছি না? তুই যেদিন আমাকে ডাকবি সেই দিন। রাখছি, ভালো থাক। হুট করেই কান্না পেয়ে গেল তুষির। নাক টেনে টেনে উত্তর দিল, কোনোদিন আসবে না তুমি। খবরদার, আমার সামনে তোমাকে দেখলে খুন করে ফেলব। বোন মানুষ কোথাকার। তুষার এমন কথায় ঠোঁট টিপে হেসে উত্তর দেয়, ঠিক আছে, যাব না। আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে কল কেটে দেয়। তুষার নাক টানার শব্দ শুনেই বুঝতে পেরেছে মেয়েটা এখন সব অভিমানের ঝুলি বসিয়ে কেঁদে দিবে। আর সেই কান্না থামানো দূর থেকে যাবে না। কাছে থাকলে বলতো, যত পারিস কান্নাকাটি কর। সারা জীবন তোকে এভাবেই কাঁদতে হবে। মুখ ফুটে যখন বলবি তুষার ভাই তুমি আমার কাছে আসো, ঠিক ওই দিনই আমাকে পাবি। ভাবনা বাদ দিয়ে অতঃপর দীর্ঘশ্বাস ফেলে ফ্যানের দিকে তাকিয়ে বলে, শোনো মেয়ে, আমি তো চাই তোমার সাথে থাকতে। এই দূরত্ব যে আমারও এখন সহ্য হচ্ছে না। মনের বিরুদ্ধে খুব কষ্টে ঢাকা থেকে যাচ্ছি। সে খেয়াল তোমার আছে? প্রতিদিন এই আশায় থাকি হুট করে কল দিয়ে বলবে, তুষার ভাই আমার আর ঝগড়া না করে মন টিকছে না, তুমি চলে আসো তো, একটু ঝগড়া করে মন ভালো করি। নিজের অজান্তেই প্রায়ই এসব বলে তুষার। আর মনে মনে হাসে। এদিকে তুষির কান্নায় বাঁধ মানছে না। হেঁচকি তুলে অনবরত কাঁদছে। যদিও খুব কষ্ট পোড়ায় মন দিয়েছিল, এখন ওই তুষারের ফোন কলে সব উলট পালট হয়ে গেছে। কাদো গলায় বলে, পাষাণ তুষার ভাই, কতদিন এভাবে পালাবে? একবার শুধু আসো, একদম মেরে দিব। অনেকক্ষণ কান্নার পরে মায়ের ফোন থেকেই ফেসবুকে যায় তুষারের আইডি ভিজিট করতে। তুষার তেমন অনলাইনে আসে না বিধায় অল্প কয়েকটা পোস্ট। একসময় তুষির ঠোঁটের সেই পেইন্টিং করা টি-শার্টে চুমু দেখে থমকে যায়। মনে পড়ে যায় সেই দিনের কথা। হুট করেই মাথায় দুষ্টু বুদ্ধি চেপেছিল। গভীর রাতে তাই তো সে পা টিপে টিপে তুষারের ঘরে প্রবেশ করে এই কাণ্ড করেছিল। জংলি ভূতকে উচিত শিক্ষা দিতে তার প্রিয় শার্ট বরবাদ করে দেওয়ার জন্য। সেই টি-শার্ট পরা অবস্থায় তুষার ক্যাপশন লিখেছে, ওগো আমার প্রাণের ভবিষ্যৎ বউ, এই ছিল তোমার মনে।
এতই যখন চুমু দিতে ইচ্ছে হয় তবে কেন লুকিয়ে চুকিয়ে শার্টে চুমু খাও? আস্ত টি শার্টের মালিককেই চুমু খেতে পারো। তোমার কমলার কোয়ার ন্যায় ঠোঁট দুটি যে আমার নেশা। ওই ঠোঁটে হাজারবার চুমু খেলেও আমি ক্লান্ত হব না। পরের বার শার্ট নয় শার্টের মালিককে চুমু খাওয়া চাই। তবেই তো বুঝবো তোমার বড্ড সাহস। ক্যাপশন পড়া শেষ করেই চোখ বড় বড় হয়ে গেল। তুষারকে শিক্ষা দিতে গিয়ে এখনই নিজেরই মান সম্মান সব শেষ হয়ে গেল। জংলি ভূতে কি করল? কিভাবে পারবে সে ওই বনমানুষের সাথে? সবসময় কি হেরেই যাবে? উহু, বিড়বিড়িয়ে তুষি বলে। নির্লজ্জ তুষার ভাই। শরম লজ্জা সব পদ্মা সেতুতে ধুয়ে গেছে। পরমুহূর্তেই শুধু ওই লেখাগুলো চোখে ভেসে উঠল। আর তুষি এদিকে নিজে নিজেই লজ্জায় রাঙা হয়ে গেল। ওই দিন আর একটুও পড়ায় মন বসল না। মনে হলো এই বুঝি তুষার ভাই সামনে দাঁড়িয়ে এক দৃষ্টিতে মুখ টিপে হাসছে। আর তুষির লজ্জা হওয়া মুখ খানা দেখছে। ঠোঁট দুটিতে লজ্জাময় হাসি নিয়েই রাত পার করল তুষি। রাতে কখনো বালিশ দিয়ে মুখ ঢেকে রেখেছে, নয়তো দু হাত দিয়ে চোখ মুখ ডেকেছে। আর বলেছে, উফ, তুষার ভাই তুমি তো লজ্জায় আমাকে মেরাই ফেললে। দেখতে দেখতে তুষির পরীক্ষার শেষ দিন আজ। খুব সকালে উঠেই সব পড়া রিভিশন দিচ্ছে সে। ভালোই ভালোই আজ পরীক্ষাটা দিতে পারলেই বেঁচে যাবে। এরপর 2 মাস কোচিংয়ের পর এসএসসি শুরু হবে। চিন্তায় মাথা সারাক্ষণ ভন ভন করে। পড়াশোনা করে কি হবে যদি সেই জামাই, সংসার আর বাচ্চা কাচ্চাই মানুষ করতে হয়। উফ, একদম নিঃশ্বাস নেওয়াও যেন দায় হয়ে পড়েছে। তড়িঘড়ি করে রেডি হয়ে রিমি আর তুষি বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্য। রিকশায় যেতে যেতে রিমি শান্তস্বরে বলে, কেমন পড়লি? সব বিক্রিয়া মনে আছে? রসায়নে তো আবার তুই খুব ভালো পারিস। হ্যাঁ, রসায়ন আমার জামাই, আর পদার্থ আসলেই একটা অপদার্থ, তাই সে আমার প্রাক্তন। রিমি ফিক করে হাসে। উত্তর দেয়, তুই কার মতো হয়েছিস বলতো? এত কথা পাস কোথায়? তুষি আকাশ থেকে পড়ার মতো করে বলে, আশ্চর্য, বাবা মায়ের মতোই হয়েছি। এ কথা বললি কেন তুই? আমাকে নিয়ে তোর কি কোনো ডাউট আছে? রিমি কপাল চাপড়ে বলে, হায়, আমি বললাম কি? আর তুই এই কথার মিনিংটা কোথায় নিয়ে গেলি? এত দূর তো আমি ভাবিওনি। সবসময় সহজ কথার উত্তর তুই জটিল করে দিস। তোর সাথে আমি আর পারলাম না ভাই। তাহলে লাগতে আসিস কেন? ভুল হয়েছে ভাই, মাফ চাচ্ছি। চল, এবার এক্সামের টাইম হয়ে যাচ্ছে। তুষি শয়তানি হাসি দিয়ে বলে, আজব, তুই নিজেই তো আজ শুরু করলি। এখন আমার দোষ দিচ্ছিস? সবসময় কেন আমি দোষী হব? রিমি এহেন কথা শুনে অপরাধী স্বরে বলে, হ্যাঁ, আমারই বড় ভুল। তোর সাথে তর্ক করাই জীবনের বড় ভুল। শয়তান মহিলা। রিমিকে হারাতে তুষির বেশ লাগে। বলদ রিমি সারাক্ষণ চোখে চশমা আর ভাবুক হয়ে বসে থাকে। একটু যে জীবনটা উপভোগ করবে তাও না। চাশমিশ কোথাকার। পরীক্ষা শেষে জুই, রিমি আর তুষি বেরিয়ে আসলো। তুষি জোরে একটা নিঃশ্বাস ছাড়ছে। জুই পণ করেছে আজ ডিসি লেকে যাবে। সেখানে পেট পুরে ফুসকা চটপটি খাবে। তুষি তো আগে থেকেই রাজি। ঘোরাঘুরি আছে মানে সেখানে তুষিও আছে। দুজনের এভাবে ঘ্যান ঘ্যান করতে দেখে শেষে রিমি রাজি হলো। তবে বলল, বড় আব্বু যদি কিছু বলে তাহলে তুষি, চুন্নি তোর খবর আছে। তুষি তেরে গেল। বলে উঠে, ওই তুষার কাচামচে, তুই আমাকে চুন্নি বললি কেন? তুই যে চুন্নি এটা সবাই জানে। শুধু তোর খারাপ লাগবে বলে কখনো কেউ কিছু বলেনি। ভাগ্যিস তুষার ভাই সবার হয়ে সাহস বাড়িয়ে বলে দিয়েছে।
কেন, আমি কি বাঘ না ভাল্লুক? সবাই মিলে ফাজমালি করিস আমার সাথে। 2 টাকার চামচে। জুই এতক্ষণ চুপচাপ দুজনের ঝগড়া দেখলেও এবার অবস্থা খারাপের দিকে যাচ্ছে বলে দুইজনের মাঝখানে যায়। এরপর বলে, ভাই তোরা চুপ করবি? মাঝ রাস্তায় ঝগড়া করলে লোকে কি বলবে? পাগল বলবে পাগল। তুষি, তোর মুখ এখন অফ যা প্লিজ। তুষি রেগে মেগে একাকার হয়ে ফুঁসে উঠে, কি বললি? এখন আবার আমার দোষ? কে আগে শুরু করেছে তা তো দেখবি না? সবসময় তোরা আমার সাথেই এমন করিস। সহজ সরল ভদ্রমেয়ে পেয়ে যা তা বলিস। নির্ঘাত ভালো বলে কিছু বলি না। অন্য মেয়েদের মতো বিচ্ছু হলে বুঝতি মজা। ভালো লাগে না। আমি যাব না ওই ডিসিতে, তোরাই যা। জুই চরম অবাক হয়ে বিড়বিড়িয়ে বলে, যাক বাবা, তুষি ভদ্র সহজ সরল জীবনে এ কথাও শুনতে হলো। যত যাই করিস তবে এসব রাস্তাঘাটে আর বলিস না, মানুষ হার্ট অ্যাটাক করবে। এদিকে রিমি পাল্টা জবাব দিল, তো আমরা কি কেউ তোকে ধরে রেখেছি? জানা যা। ধুর, ছোটদের মতো ঝগড়া। আয় তো। এই তোরা দেখ কিভাবে ছেলে মেয়েগুলো চিপকে আছে। এমন ভাবে বসেছে মনে হচ্ছে না পারে ছেলেরা মেয়েদের কোলে ঢলে পড়তে। তুষি জুইয়ের কথায় সামনে তাকায়। দেখে অনেক প্রেমিক প্রেমিকার আনাগোনা দেখা যাচ্ছে পার্কে। সকল বসার জায়গা বন্ধ। ডিসিতে এই একটাই সমস্যা, সব প্রেমিকরা এসে ভিড় জমাবে। আচ্ছা, তাদের কি আর কাজ নেই? সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত একটি বসার জায়গাও পাওয়া যায় না। ওইদিকে তুষার ভাই বলে তার নাকি এক বিন্দু পরিমাণ ও সারাদিন সময় নেই। কি জানি বাপু ঢাকায় নতুন প্রেমিকা বানিয়ে ফেলেছে নাকি কে জানে। তাকেই হয়তো সময় দিতে বড্ড ব্যস্ত। তুষি মনে মনে বলে, একবার আসুক খালি জংলি ভূত। নতুন গার্লফ্রেন্ড বানানোর শখ একদম ঘুচিয়ে দেব। তখন বুঝবে তুষি কি জিনিস। হা, জীবনটা একদম তেনা তেনা বানিয়ে ছাড়ব বলে দিলাম। এরপর তুষি কাপলদের দিকে তাকিয়েই বলল, কেমন নির্লজ্জ হলে এভাবে পাবলিক প্লাসে গলা ধরে বসে থাকেছি। আর আমি তো ছেলেদের সাথে কথা বলতেই কাঁপাকাঁপি শুরু করে দেই। যত সব বদগুলো। ওদের ফ্যামিলিতে কি কেউ কিছু বলে না ভাই? চল অন্যদিকে ফুসকা খেয়েই চলে যাব। মেজাজ গরম। জুই নির্বিকার হয়ে বলল, আসলেই আমরা সব এক একটা অকর্মা ঢেকি। কোনো কাজও করতে পারি না। না পারি ঠিকমতো পড়াশোনা করতে আর না প্রেম করতে পারি। কিচ্ছু হবে না রে আমাদের দ্বারা। তুষি কান্না জড়ানো কণ্ঠে বলে, আসলেই রে দোস্ত, কি করলাম জীবনে। ওদের দেখ কি সুন্দর লুতুপুতু করছে, তাও আবার পাবলিক প্লাসে। ওদের মতো কাপাকাপি না করে কবে এভাবে প্রেম করতে পারবো বলতে পারিস? জুই হায় হায় করে উঠল। রিমি এমন কথা শুনে গলা ফাটিয়ে হেসে মুখ মুচড়ে দিল। তুষি আপাতত কিছু বলল না, বাসায় গিয়ে এর একটা ব্যবস্থা করতেই হবে। তুষির সাথে পাঙ্গা নিতে আসে ওই রিমির বাচ্চা। দেখে নিবে সে। তিনজনে ফুসকা খেল। চা খেতে খেতে ঝগড়াটাও বেশ চলল। এরপর অনেকটা সময় ধরে পৌর উদ্যানে বসে আড্ডা দিল। রিমির সকল কথার মাঝে পড়াশোনার টপিকটা বাদ যায়নি। তার এক কথা, তাড়াতাড়ি বাসায় চল, পড়তে হবে। এদিকে রিমির প্রতি তুষি অতিরিক্ত পরিমাণে বিরক্ত। জুই আছে নাদিরের জ্বালায় তুষির থেকে অনেক পরামর্শ নিচ্ছে কিভাবে এই নাদিরের মাথা থেকে প্রেম ভালোবাসার ভূত সরিয়ে দেবে। চরম একটা শিক্ষা দিতে হবে তাকে। শেষে তুষি বলেই দিলে, শোন জুই, তুই বরং একটা বর্ষর ধরনের কাণ্ড করে ফেল। এরপর দেখবি তোকে বিরক্ত করা তো দূরের কথা, সে নিজেই বিরক্ত হয়ে দেবদাস হয়ে গেছে। জুই হন্তদন্ত হয়ে বলে,
কি বলিস, তোর ওই মোটা মাথায় এমন সুন্দর প্ল্যান আছে? তুষি গরম চোখে তাকিয়ে বলে। কি মোটা মাথা বললি? যা বুদ্ধি দিব না তোকে। মানুষের ভালো করতে নেই আজকাল, তার থেকে রাস্তার কুকুরও ভালো। একবার পাউরুটি দিলে সারা জীবন কৃতজ্ঞ প্রকাশ করবে। না বেবি, মজা করলাম, বল শুনি তোর মাস্টার প্ল্যান। তুষি এবার গলা খাকরি দিয়ে প্রচণ্ড সিরিয়াস মুড নিয়ে বলা শুরু করল। এত করে বলছিস যখন, তাহলে শোন। প্রথমে তুই নাদিরের সামনে দাঁড়াবি। এরপর এমন ভাব করবি যেন তুই লজ্জায় তার দিকে তাকাতেই পারছিস না। ধীরে ধীরে মুখ তুলে তাকিয়ে দেখবি ওর মুখের রিয়াকশন। হুট করে বলে ফেলবি, চলো জান, আমরা আজই বিয়ে করে নেই। দেখিস এমন কথায় ও সারা জীবনের জন্য তোর সামনে আসতে ভুলে যাবে। কারণ ছেলেরা যতই হোক বিয়ে করতে নারাজ। সারা বছর প্রেম করবে, মজা লুটবে, কিন্তু যখনই বিয়ের কথা উঠবে সেই মুহূর্তেই লেজ গুটিয়ে পালাবে। তবুও যদি বিয়েতে রাজি হয় তবে আলহামদুলিল্লাহ, তুই ফট করে কবুল বলে ওর জীবন তামা তামা করে দিবি চিরকালের জন্য। জুইহা হয়ে গেল। এটা কোনো প্ল্যান হলো? রিমি বাম হাত কপালে ঠেকিয়ে অসহায় হয়ে বসে রইল। আজ তার জুইয়ের জন্য ভীষণ কষ্ট হচ্ছে। হাহাকার করতে ইচ্ছে করছে। বেচারি কি একটা মাথা পাগল বান্ধবী পেল, যে কিনা বাস দিতেও পিছ পা হবে না। দুজনকেই চুপ থাকতে দেখে তুষি আবার বলল, কিরে রিমি, তোরা কিছু বলছিস না? প্ল্যানটা ফাটাফাটি না? আব্বু আর চাঁচুকেই তো দেখি প্রতিদিন একবার হলেও বলতে তারা বিয়ে করে ফেসে গেছে। না পারছে এদিক যেতে, না পারছে ওদিক যেতে। রিমি উত্তর দেয়, কি বললি তুই? আজই আমি কাকিয়ার কাছে বলে দিব, দেখিস কি আছে তোর কপালে। হ্যাঁ হ্যাঁ জানা, চামচে সাদে কি আর বলি, তুই সবার চামচে। জুই হতাশ হয়ে বলল, প্লিজ তুষি, অনেক উপকার করেছিস, এবার চল বাসায় যাই। বাসার উদ্দেশ্যে হাঁটা শুরু করল ওরা। বিকেলের গোধূলি রঙে আকাশ দেখাচ্ছে ভীষণ সুন্দর। আকাশ রক্তিম বর্ণ ধারণ করেছে। তিন বান্ধবী চলছে বাসার উদ্দেশ্যে। একজন আরেকজনের মাথায় চাটি দিচ্ছে, অন্যজন রেগে মেগে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। কখনো বা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। অথচ ওরা নিজেও জানে আর মাত্র 2 মাস পর 3 জন থাকবে 3টি ভিন্ন কলেজে। কষ্টরা তখন দলা বেঁধে তাদের কাছে আসবে। সারাদিন অন্যদের সাথে ক্লাস করে হুট করেই মনে পড়ে যাবে স্কুলের সেই দুষ্টুমিষ্টি ঝগড়া। কত শত গল্প, কত শত কাহিনী। এক টিফিন সবাই ভাগ করে খাওয়া। স্কুলের ফ্রেন্ডদের মতো নিঃস্বার্থভাবে কেউ পাশে থাকে না, ভালোবাসে না। যতই কথা হোক তবুও যেন মন ভরে না। অথচ একসময় দেখা হলেও কথা খুঁজে পাবে না। গল্পের ঝুলি ধীরে ধীরে হয়ে যায় শূন্য। কোনো এক পরন্ত বিকেলে কলেজ ছুটির সময় যখন তারা বাসায় ফেরার জন্য নির্জন রাস্তায় হাঁটবে, হঠাৎই তখন অন্য স্কুলের একদল বন্ধুদের দেখে তাদের অতীত মনে পড়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলে বলবে, আমারও একটা মাথা মোটা বন্ধু ছিল, ঠিক আমার মতো, যে কখনো আমি বাদে অন্য কাউকে বন্ধু বানাতে ছিল ভীষণ নারাজ। অথচ দেখো, একই শহরে থেকেও আজ আমরা ভিন্ন কলেজে। আমাদের এখন এক সমুদ্র পরিমাণ মনের দূরত্ব। চাইলেই পারি না এক হয়ে হাঁটতে, ঘন্টার পর ঘন্টা বকবক করতে। এই তো দেখো, আমরা এখন হঠাৎ করেই খুব বেশি বড় হয়ে গেলাম। চঞ্চলতা হারিয়ে ফেললাম সেই স্কুল ফেলে আসার সময়। তোমরা বরং এখনই যত পারো ঘুরো, সময় কাটাও। দিনগুলো শেষ হয়ে গেলে কখনো আর ফিরে পাবে না। তখন শুধু আফসোস করবে। ঢাবির ক্যাম্পাসে 5 বন্ধুমহলের আড্ডা, সাথে ধোয়া উঠা চা আর গরম গরম সিঙ্গারা।
ভার্সিটিতে ভর্তি হওয়ার পরপরই এই 5 জনের বন্ধুত্ব হয়। পঙ্কজ খুবই মিশুক, যে কারোর সাথেই খুব সহজে মিশে যেতে পারে। সেই সুবাদে পঙ্কজ আড্ডাটা শুরু থেকে শেষ পর্যন্ত জমিয়ে রাখে। জাইসাও খুব সহজেই মনের কথা কাছের মানুষদের বলতে পারে, সবসময় মুখে থাকে মিষ্টি হাসির ছটা। চায়ের কাপের টুংটাং আওয়াজে মুখরিত চারপাশ। সবাই মিলে আড্ডায় মশগুল। এতগুলা ক্লাসের লেকচার শুনেও এখন মনেই হচ্ছে না। তারা বেশ ক্লান্ত। আড্ডার মাঝে রাফসা হঠাৎ বলে, চল শাহবাগ লাইব্রেরি থেকে ঘুরে আসি, কয়েকটা বইও নেওয়া দরকার ছিল। কিরে, যাবি তোরা? জাইসা জবাব দেয়, তোর এত এনার্জি আসে কিভাবে? মাত্র 20 মিনিট হলো ক্লাস শেষ। চুপ করত। ও যখন যেতে চাইছে তবে চল। আমিও ঘুরে আসি, অনেক দিন ওইদিক যাওয়া হয় না। চল, সবাই হেঁটে হেঁটেই যাব। মিরাজ বিলটা দিয়ে আয়, লাখপতি বাপের কোটিপতি ছেলে। তুষার এ কথা বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। মিরাজ ফট করে বলে, এই আমি দিব কেন? যার যারটা সে দিবি। প্রতিদিন আমাকে বলদ পেয়েছ, তাই না? এবার আর মধুর কথা শুনে গলছি না। পঙ্কজ ফোরন কেটে বলে, আচ্ছা যা, আমরা দিব। আগে বল রাফসার বিল তুই কেন দিলি? আমরা কি তোর বন্ধু না? ভালোই ভালোই দিবি নাকি বল, নয়তো মাইর খাবি। মিরাজ, এই ছিল তোর মনে? আমিও তো তোর বান্ধবী। কই একদিনও তো আমার বিল তুই দিয়ে দিস না। বিল তো দূর, এক কাপ চাও জোটে না তোর থেকে। কিপটা পুরুষ মানুষ। জাইসা কথাটি বলেই তুষারের কাঁধে মাথা এলে দেয়। তুষার তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। জাইসার পানে চাতক দৃষ্টি দিয়ে চোখ বড় বড় করে বলে, মাইসা জাইসা, দূরে যা ভাই। গায়ে পড়িস না তো। আমার নারীর প্রতি ভীষণ অ্যালার্জি। ছোঁয়া লাগলেই চুলকানি শুরু হয়ে যায়। 100 হাত দূরে থাক। আমি নাদান বাচ্চা। নারীজাতি ভীষণ মারাত্মক, ঠান্ডা মাথায় খুনও করতে পারে। আমি ভাই খুব ভয় পাই তোদের। তোরা ভালোবাসায় কাছে টানিস, আবার অবহেলায় দূরে রাখিস। নারী তোদের হাজার রূপ। দূরে সর ছেড়ি, কাছে আসবি না। এহেন কথায় সকলে 1 মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায়। মুখের ভাষা হারিয়ে ফেলে। শেষে কিনা এ দিনটিও দেখতে হচ্ছে। যে কিনা চুমু দিতেও পিছপা হয় না, তার মুখে কি এমন কথা আসলেই মানায়? ফেসবুকে সব আত্মীয় স্বজনের মাঝে যা তা পোস্ট করে বেড়ায়, সে এসব বলছে। না হে, মানা যায় না, কোনোভাবেই না। জাইসা নিজেকে স্বাভাবিক রেখে জবাব দেয়, দোস্ত, এটা কি আসলেই তুই? আয় আয়, কাছে আয়, আমি সিউর তোর মারাত্মক জ্বর হয়েছে। বল না, তোর কি শরীর খারাপ লাগছে? সুস্থ স্বাভাবিক তুষার কখনো এমন কথা বলতেই পারে না। না না না। পঙ্কজও জাইসার সাথে তাল মিলায়। মামা, আমি জাস্ট অবাক। তবে তুষি বাদে সব মেয়েরাই ওর কাছে অ্যালার্জি, তাই না মামা? বিষয়টা আমি বুঝতে পেরেছি। তুষার তাদের কথায় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমার কথায় কান না দিয়ে মিরাজের কথা শুন। একদম ব্রেকিং নিউজ শুনলাম, শালায় রাফসার সাথে কাল সারা রাত কথা বলেছে। কিরে রাফসা চুন্নি, ইহা কি সত্যি? পঙ্কজ ঠোঁট টিপে হাসে। ঠিক শুনছোস মামা। তবে আমার একটা প্রশ্ন, তোরা এত কি কথা বলেছিস বলতো? আমরাও একটু শিখি। মিরাজ পড়ে মহা বিপদে। ওরা কিভাবে সব জেনে যায় কে জানে। ইস, কত মাস বাদে একটু কথা বলেছে, তাও জেনে গেল বাদরগুলো। যদিও 20 মিনিট পরই রাফসা ঘুমে কাদা হয়েছিল, তবুও মিরাজের ইচ্ছে হয়নি কল কেটে দেওয়ার। সারা রাত ওভাবেই লাইনে থেকেছে আর রাফসার নিঃশ্বাসের শব্দ অনুভব করেছে। তার মনে হয় এই তো রাফসা তার পাশে। আরও কত শত ভাবনা নিয়ে রাত পার করেছে মিরাজ।
ওদের হাসাহাসির মাঝেই রাফসা ততক্ষণে উঠে বেরিয়ে পড়ে। ওইখানে আর এক মুহূর্ত থাকলেই বাদরগুলো মানসম্মান নিয়ে টানাটানি করবে। তুষারও হুড়মুড়িয়ে দৌড়ে আসলেও আর ওর পিছু পিছু বাকি 3 জন। এরপর সারা রাস্তা খাপাতে খ্যাপাতে গেল তারা। রাফসাও মিরাজের চুপসে যাওয়া মুখ দেখে হেসে কুটি কুটি হল। রাস্তায় হেঁটে হেঁটে কাঁধে কাঁধ মিলিয়ে 5 বন্ধু যাচ্ছে শাহবাগের উদ্দেশ্যে। লাইব্রেরি গিয়ে যে যার মতো বই ঘাটাঘাটি করা শুরু করল। হাজার হাজার বইয়ের মাঝে সবাই নিজেদের পছন্দের বই বের করছে। তুষার বিভিন্ন বই দেখার সময় মনে মনে হেসে উঠে। এখানে যদি ফুপ্পিকা বা ওচি থাকতো তবে চিৎকার করে বলল, তুষার ভাই, সব বই আমার চাই, সব। আমি তো খুশিতে পাগল হয়ে যাব। এত এত বই, ইস, সব যে আমার আবেগের অংশ। আমি বারবার বইয়ের প্রেমে পড়তে চাই। হাজার হাজার বই দিয়ে আমার বুকশেলফ পূর্ণ থাকবে। এরপর যখন বয়স হবে 70, ঠিক সেই সময় অবসরে যাব আমি। প্রতিদিন পরন্ত বিকেলে 1 কাপ ধোয়া উঠা চা আর পছন্দের সব বই নিয়ে এক ধ্যানে বেলকনিতে বসে বই পড়ব। থাকবে না কোনো চিন্তা, থাকবে না কাজের তাড়া। কেউ আসবে না বিরক্ত করতে। আমি তখন হব চড়ুই পাখির মতো মুক্ত। বইয়েই খুঁজে বেরাবো আমি সুখ। তুমি থাকবে বসে পাশে, আর এক দৃষ্টিতে আমার বদনখানায় তাকিয়ে থাকবে। শেষ বয়সেও লজ্জা লজ্জা মুখে বলবো, এভাবে তাকিও না তুষার ভাই। আমার যে ভীষণ লজ্জা করে। এসব ভেবে তুষার নিজের অজান্তেই হেসে উঠল। মেয়েটা যে বই পেলে ভীষণ খুশি হয়। পরক্ষণেই ভ্রু দুটি কিঞ্চিত করে মুখ থেকে অস্পষ্ট স্বরে বলে, তখনও কি আমাকে তুষি ভাই বলে ডাকবে? এর থেকে রেহাই পাবো কবে? রাফসা কিছুক্ষণ ঘাটাঘাটি করে একটি পুরনো বই বের করল। এরপর এক এক পৃষ্ঠা নড়ে চড়ে দেখতে লাগল। যখনই খুব মনোযোগ দিয়ে পড়তে যাবে, তড়িৎ বেগে মিরাজ সামনে চলে আসে। রাফসার বইটি সরিয়ে দিয়ে নিজের বইটি ওর হাতে ধরিয়ে দেয়। এরপর হিস হিসিয়ে বলে, এই বইটি আমি তোকে দিলাম, তবে এখনই পড়বি না। বাসায় গিয়ে পুরো বই পড়ে ফেলবি। এখানে একটা সারপ্রাইজ আছে। মনে রাখিস, সম্পূর্ণ বইটি পড়লেই তবে সারপ্রাইজ পাবি তুই। এখন রেখে দে ব্যাগে। আমি গেলাম, ওরা আমাকে তোর সাথে দেখলেই ফাজলামি করবে। এই বলেই দ্রুত বেগে প্রস্থান করল সে। রাফসা হা হয়ে গেল। এই বেকুব দেখি দিন দিন সাহসী হচ্ছে। কিভাবে কথাটা বলে গেল? আচ্ছা, কি আছে এই বইয়ের ভেতর? জাইসার এসব ভালো লাগছে না, তাই সে পঙ্কজের সাথে কথায় মশগুল। পঙ্কজ সারাক্ষণ মেয়েদের আলাপন করছে আর জাইসা মুখ মুচড়ে দিচ্ছে। একসময় পঙ্কজ বলল, মামা, তুই আমার কোনো কথাই সিরিয়াস নিস না। গত 5 মাস ধরে বলছি রিলেশন করিয়ে দে, না তুই কোনো ভাবে রাজি হচ্ছিস না। ভাই, আমি কি মেয়ের ফ্যাক্টরি নিয়ে বসেছি, নাকি গোডাউন খুলেছি যে তুই বলবি অমনি আমি মেয়ে নিয়ে হাজির হব? আরে তোর কাছে মেয়ে আছে তো। ওই যে শ্রেয়া, তোর মামাতো বোন। মেয়েটা হেব্বি দেখতে। ছবিতে তোর সাথে দেখেই তো আমার দিল কা লাড্ডু ফুটে গেছে। হায় হায়, কিতনা অসাম হেয়ার। খবরদার ওর দিকে নজর দিবি না। অলরেডি বয়ফ্রেন্ড আছে ওর। কথাটি বলা শেষ করতে করতে পঙ্কজ জাইসার মাথায় জোরে চাটি মারল। অকথ্য ভাষায় গালি দিল। রেগে তাকিয়ে বলল, তুই গত 5 মাস ধরে একই বুলি উড়াস আমার সাথে। যাকেই ভালো লাগে তুই বলিস বিয়াইত্তা, নইলে কস বয়ফ্রেন্ড আছে। সমস্যা কি তোর? আমাকে কি সারা জীবন সিঙ্গেলই রাখতে চাস? এত পাষাণ তুই? দূরে যা। নিজের গফ নিজে খুঁজতে শিখ। হুহ, গেলাম আমি। কথাটি বলেই জাইসা চলে গেল বেরিয়ে। সবাইকে বলেই রিকশায় উঠল।
ওই পঙ্কজ খাচ্চর মেয়ে মেয়ে শুরু করে দিয়েছে, মানে এখন পুরো ঘন্টার পর ঘন্টা মাথা খেয়ে ফেলবে। যতক্ষণ সামনে থাকে তার শুধু এক কথা, মেয়ে দে, মেয়ে দে। আমি কি মেয়েদের গোডাউন খুলেছি? আরে ভাই, মেয়ে কি হাতের মোয়া? নিজেরটা নিজে খুঁজে নিলেই তো হয়। আশ্চর্য! কুয়াশার চাদরে চারপাশ ঢাকা, দূরে কিছু দেখাটাও যেন দায় হয়ে দাঁড়িয়েছে। কনকনে ঠান্ডায় শীতের কাপড়ও বেশ হার মানছে। সারাদিন সূর্য মামার দেখা নেই। হাড়কাঁপানো শীত কয়েকদিন ধরে শুরু হয়েছে। গ্রামের মানুষদের শীতের দিনে অনেক কষ্ট পোহাতে হয়। সকলে মিলে আগুন পোহায়। এরপর নানান রকম পিঠা তো আছেই। স্কুল সব বন্ধ থাকায় ছেলে মেয়েরা নানুর বাসায় যায়। তবে যতই শীত থাকুক, যতই বৃষ্টি থাকুক, সকাল সকাল কাজে বেরিয়ে যেতে হয় সকল কর্মজীবী মানুষদের। শহরে শীতটাও পড়েছে অনেক। বেলকনি দিয়ে শা শা করে বাতাস বইছে। কম্বল মুড়ি দিয়ে একটা লম্বা ঘুম দিয়েছে তুষি। স্কুল বন্ধ কয়েকদিন, তাই পড়াশোনার ঝামেলায় আপাতত সে নেই। ডিসেম্বরের শেষ সময় বলে একটু বেশিই শীত পড়েছে। রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ ভেসে আসছে চারপাশে। আমেনা বেগম আর নাজমা নাস্তা বানাতে ব্যস্ত, আতিকুর রহমান, আলতাব রহমান চা খেতে খেতে আড্ডায় মশগুল। রিমি উচ্চস্বরে পড়ছে বিধায় রুম থেকে আওয়াজ শোনা যাচ্ছে। জান্নাতও বেশ আয়েশ করে ঘুম দিয়েছে। সারা রাত আহিরের সাথে কথা বলে কয়েকদিন ধরেই বেশ দেরিতে উঠে জান্নাত। মাঝে মাঝে পার্কে দেখা করে মনের খুরাক মিটায়। আহির যতবারই বলে ভালোবাসি, ততবারই জান্নাত লজ্জায় নয়ে পড়ে। কথা বলতে জোরতা কাজ করে। তখনই এই মানুষটা মজা লুটার জন্য উচ্চস্বরে হেসে বলে, এই লজ্জা রাঙা মুখ দেখেই তো প্রথম দিনই প্রেমের সাগরে ডুবে মরেছিলাম। সারা জীবনই তোমার এই লজ্জা রাঙা মুখ দেখতে চাই প্রিয়তমা। জান্নাত তখন আহিরের বুকে ধুমধাম কিল ঘুষি দিয়ে তবেই সে ক্ষান্ত হয়। বিকেলের দিকে সবাই তখন ড্রয়িং রুমে বসে আলাপে ব্যস্ত। হুট করে আমেনা বেগমের কল বেজে উঠে। তুষি দৌড়ে ফোন হাতে নিতেই দেখতে পায় তুষারের নাম্বার। তখনই মুখটা কালো হয়ে যায় তার। আজ 15 হলো তার ফোন আমেনা বেগম দিয়েছে, কিন্তু একদিনও কল মেসেজ কিছুই করেনি তুষার। অথচ তুষির মায়ের ফোনে একদিন পরপরই কল দিয়ে খোঁজ খবর নেয়। এসব মনে পড়তেই ভীষণ কান্না পেল তুষির। কেন তুষার ভাই একদিনও কল করল না? কেন আসে না? কত মাস পেরিয়ে গেছে তবুও আসার নাম নেই। তুষি কলটা আমেনা বেগমকে দিয়েই নিজের রুমে চলে গেল। ওইখানে তুষারের কণ্ঠস্বর শুনলেই ভীষণ কষ্ট লাগবে, কান্না আসবে। রুমে গেলেই কি আর নিস্তার পাওয়া যায়? ঠিকই মন আকু পাকু করে কথা বলার জন্য। আধো আধো মায়ের কথা রুমে শোনা যাচ্ছে। সকলের সাথেই যে হেসে খেলে কথা বলছে, এটা বেশ বুঝতে পারছে তুষি। তবে একবারও তার কথা ভুলেও বলল না তুষার ভাই। সকলের সাথে কথা বলেই কল রেখে দেয়। এবার কান্না যে আর বাঁধ মানল না। ডুকরে কেঁদে উঠল তুষি, মনে মনে কয়েকবার আওড়ালো, পাষাণ নির্দয় তুষার ভাই, ছাড়ব না একদম, কোনো দিনও ছাড়ব না। এরপর হুট করেই মনের যত রাগ পুষেছিল সব তুষারের ইনবক্সে গিয়ে ঢেলে দিল। এতদিন অভিমানে যতই ইচ্ছে করুক তবুও নক করেনি। ভেবেছে এই বুঝি তুষার একটা মেসেজ করবে, কিন্তু না, 3 মাসে একটাও মেসেজ আসেনি তুষারের আইডি থেকে। রাগে নাক তরতর করে কাঁপছে তুষির। মারার জন্য হাত নিষ্পিস করছে। আজ কোনো তালবাহানা নয়, যা মুখে আসবে সব বলে দিবে সে। এত অবহেলা যে সহ্য করার মতো না। কাছে থাকার সময় তো খুব প্রেম দেখাতে আসে, আর দূরে গেলেই সব উধাও। কি পেয়েছে কি ওই জংলি ভূত? ফুঁসতে ফুঁসতে তুষারের ইনবক্সে গিয়ে এক লম্বা মেসেজ করল, সমস্যা কি তোমার? আমাকে একটু বলবে?
আমার সাথে কথা বললেই কি তোমার খুব অ্যালার্জি হয়ে যায়? ভীষণ চুলকায়, সারা শরীর জ্বলে যায়। তবে আসো, মলম লাগিয়ে দেই। তুষার ভাই, তুমি আসছো না কেন? আমার যে কেমন লাগে তুমি কখনো বুঝবে না, কারণ তোমার মন বলতে কিছুই নেই। তুমি কি জানো না, এই 3টি মাস আমি কত আশা করে থেকেছি হুট করেই ঢাকা থেকে চলে আসবে আর আমাকে ডেকে বলবে, এই বেয়াদব দেখ, সারা রাত জার্নি করে তোর জন্য চলে এসেছি, এবার আমার পা টিপে দে। না, আমার এত কিছু আশা করাটাই ভুল। তুমি যে কি আমি তো তাই ধরতে পারি না। ভিন্ন ভিন্ন রূপ তোমার। আগে তো খুব 7 দিন পর পরই আসতে, তবে কেন এবার আসছো না? বুঝতে পেরেছি আমি, আসলে তো ঢাকায় নতুন গার্লফ্রেন্ড হয়েছে, তাকে ছাড়া আসতে মনে চায় না। ঠিক আছে, কোনো দিনও আমার চোখের সামনে আসবে না, নয়তো খুন করে দিব, এই বলে দিলাম। লেখা শেষে সেকেন্ডের মধ্যেই সেন্ড করে দিল। তুষার লাইনে থেকেও সিন করার নাম নেই। 5 মিনিট অপেক্ষার পর যখন দেখল সিন করছে না, রাগে দুঃখে ফোন বন্ধ করে বিছানায় ছুঁড়ে মারল। এরপর বিছানায় নিজেও উপুর হয়ে কান্না করতে করতে একসময় ঘুমিয়ে গেল। রাতে আমেনা বেগম অনেকবার দরজা ধাক্কা ধাক্কি করেছে, তবুও তুষির কোনো খবর নেই। শেষে তুষির মা গর্জে উঠে অবস্থা বেহালের দিকে যাচ্ছে বিধায় তুষি উঠে 2 লোকমা খেয়েই আবার ঘুমিয়ে যায়। সকাল সকাল আয়েশের ঘুম সব 12টা বাজিয়ে দিল জান্নাত। দরজা এমন ভাবে ধাক্কাচ্ছে মনে হয় ভেঙে ফেলবে। তুষির মেজাজ ভীষণ চটে গেল। আজ সে জান্নাতকে মেরে ফেলবে। শয়তানের শয়তান, ঘুম নষ্ট করিস। বিছানা থেকে উঠে বড় বড় পা ফেলে রেগে গেল দরজা খুলতে। অমনি জান্নাতকে কিছু বলার আগেই দেখতে পেল আমেনা বেগম বড় চামিচ নিয়ে দাঁড়িয়ে আছে রেগে। তিনি গর্জে উঠে বলল, নবাবজাদি হয়েছিস? মেয়েটা কখন থেকে ডাকছে সে খেয়াল তোর আছে? বেয়াদবের বেয়াদব, মরার ঘুম কি তুই একাই ঘুমাস? কত বেলা হয়ে গেল, একটা মানুষও উঠতে বাকি নেই। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আয়। আমি আর আসবো না, তবে পিঠের ছাল আজ একটাও থাকবে না। এই বলেই চলে গেলেন তিনি। জান্নাতের দিকে চোখ যেতেই ঠোঁট টিপে হাসতে দেখল। মায়ের বকা, তার মধ্যে ঘুম ঠিক মতো হয়নি, এখন আবার খবিশ হাসছে। সবকিছু দেখে রাগের মাত্রা আরও দ্বিগুণ বেড়ে গেল। মায়ের উদ্দেশ্যে চিবিয়ে চিবিয়ে বলল, কত সকাল মা, মাত্র তো 7টা বাজে। প্রতিদিন তোমার প্যান প্যান ভালো লাগে না, আমাকে তুমি বরং দূরে কোথাও পাঠিয়ে দাও। এ বাসায় আমি আর থাকবো না। চিল্লিয়ে চিল্লিয়ে রান্নাঘর থেকে উত্তর দেয় আমেনা বেগম, ফাজিলের ফাজিল। আমি এবার আসলে হাড্ডি একটাও সাথে থাকবে না। মুখ ভেঙচি কেটে ফ্রেশ হতে যাচ্ছে তুষি। সে জানে মায়ের কথা না শুনলে কপালে দুঃখ আছে। এমনিতেই সারারাত কান্নার ফলে মাথা ব্যথা বেড়েই চলেছে। সব হয়েছে ওই জংলি ভূতের কারণে। ততক্ষণে জান্নাত বিছানায় বসে পড়েছে। তুষিকে শুনানোর জন্য উচ্চস্বরে জবাব দেয়, হ্যাঁ রে, SSCটা দে ঠিকমতো, জামাই বাড়ি পাঠানোর ব্যবস্থা আমরা করছি। বাথরুম থেকেই রেগে উত্তর দেয়, চুপ করো তুমি, তোমার সাথে কোনো কথা নেই। কেউ কথা বলবে না আমার সাথে। বাসাটা একদম মাছের বাজার বানিয়ে ফেলেছ সকাল সকাল। শান্তিতে একটু ঘুমাতেও পারিনি, পুরা কপাল। সবার নাস্তা শেষে আমেনা বেগম ঢেকে পাঠালেন তুষিকে। নিজের রুম থেকে তড়িঘড়ি করে আসতেই দরজার সাথে লেগে ধপ করে মেঝেতে পড়ে গেল। ব্যথায় আহ করে উঠল। আমেনা বেগম হন্তদন্ত হয়ে দৌড়ে গিয়ে ধরল তুষিকে, এরপর বিছানায় পা উঠিয়ে বসিয়ে দিল। এক পর্যায়ে তুষিকে বলল, পায়ে কি খুব বেশি জোরে লেগেছে? ঠিকমতো হাঁটতেও পারিস না? কি করব আমি তোকে নিয়ে? তুষি উপর নিচ মাথা ঝাঁকায়।
এরপর মাথায় আদর করে আমেনা বেগম আবার বলে উঠে, আচ্ছা শোন, যে কারণে তোকে ঢেকেছি, কয়েকদিন তো স্কুল বন্ধই। তোর মামা যেতে বলেছে তোকে। তার নাকি ভীষণ দেখতে ইচ্ছে করছে। একটু পর সিএনজিতে উঠিয়ে দিবে তোর বাবা। 2-4 দিন থেকে আয়, দেখিস ভালো লাগবে। কয়েকদিন ধরে দেখছি মন মরা হয়ে রুমেই শুয়ে থাকিস। এর জন্য আমিও মানা করিনি। ভাবি সকাল সকালই যেতে বলেছে, এখন গিয়ে রেডি হয়ে নে। কাজে যাওয়ার সময় তোর বাবা এগিয়ে দিয়ে আসবে। মায়ের এহেন কথা শুনে প্রথমে খুশি হলেও পরমুহূর্তেই মনে হলো ওই বাড়িতে যাওয়া মানে আরও কষ্ট পাওয়া। সারা বাড়িতে তুষারের স্মৃতিতে পরিপূর্ণ। তাই তুষি ভাবল যাবে না। ভাবুক হয়ে উত্তর দিল, আমি এখন যেতে পারবো না আম্মু। পড়াশোনার ভীষণ চাপ, যাওয়া যাবে না। পরীক্ষার কয়েকদিন আগে দেখা করে আসব। তুমি বরং মামাকে আসতে বলো। প্লিজ আম্মু, প্লিজ। আমেনা বেগম চেতে গেলেন। তার বাপের বাড়ি যাওয়ায় এত তালবাহানা থাকবে কেন? তাকে কি কাজ কাম করাবে নাকি? দাঁতে দাঁত চেপে বলল, 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নে। আমি আর একবারও বলবো না। তবে আজ থেকে আমাকে মা বলে ডাকবি না। তোর মামাও নেই, মামিও নেই। যা এখন আমার সামনে থেকে। মেজাজ খারাপ করিস না। তুষি বুঝল মা রেগে গেছে। দীর্ঘশ্বাস ফেলল সে। অন্য কোথাও যাওয়ার কথা তুলতেই আগে আগে আমেনা বেগম একদম নাচক করে দেয়। কিন্তু নানুর বাসার কথা একটু বললেই চোখ দুটি খুশিতে চিকচিক করে। খুশিতে গদগদ হয়ে না পারে তখনই পাঠিয়ে দিতে। অতঃপর হতাশ হয়ে মায়ের রুম থেকে বেরিয়ে রেডি হলো। ব্যাগ গুছিয়ে নিচে নেমে দেখতে পেল আতিকুর রহমান তার জন্য অপেক্ষা করছেন। আলতাব রহমান খুব সকাল সকাল অফিসে চলে যান আর খুব রাতেই বাড়ি ফিরে। তাই জান্নাত, রিমি আর নাজমা বেগমকে বিদায় দিয়ে চলল সে নানুর বাসায়। কলিং বেলের শব্দে নূরজাহান ঠিকই বুঝতে পারল তুষি চলে এসেছে। খুশিতে আটখানা হয়ে দৌড়ে গেল দরজার খুলতে। তুষি হেসে গলা জড়িয়ে ধরল। ভেতরে প্রবেশ করে জিজ্ঞেস করল, মামি তুমি এত সকাল সকাল আমাকে আসতে বললে কেন? বিকেলে আসা যেত না? তোমার ননদকে বলে পাগল করে দিয়েছ। ওই বাড়িতে এখন 1 সেকেন্ডও থাকা গেল না। আচ্ছা মামা কোথায় দেখছি না যে? মাত্রই দুপুরের রান্না বসিয়েছে নূরজাহান। তুষির জন্য শরবতের গ্লাস ওর দিকে এগিয়ে দিয়ে উত্তর দিল, তোর কথা খুব মনে পড়ছিল, তাই তো নিয়ে আসলাম তোকে। এই নে শরবতটা, খেতে ফেল। তোর মামার বাসায় থাকার কি কোনো ঠিক ঠিকানা আছে? আফিসে চলে গেল একটু আগে, রাতে আসবে বোধ হয়। শরবত খেতে খেতে কিছুক্ষণ গল্প করল তুষি। নূরজাহান রান্নাঘর থেকে 1 কাপ কফির মগ তুষির হাতে ধরিয়ে দিতেই তুষি না না করে উঠে, না মামি, আমি কফি খাই না, তুমি জানো না। এখন তো কিছুই খাবো না। আসো দেখি কি রান্না করো, আমিও হেল্প করি। এটা তোর জন্য নয় রে বাবা। আর তোকে কোনো কাজ করতে হবে না। আমি কি কাজ করার জন্য তোকে নিয়ে এসেছি? তুই বরং এক কাজ কর, তুষারের ঘরে গিয়ে কফিটা দিয়ে আয়। এ কথায় তুষি যেন আকাশ থেকে পড়ল। কি বলে মামি এসব? ছেলের চিন্তায় মাথা খারাপ হয়ে গেল নাকি? সে এখানে কিভাবে আসবে? নাকি আমি কানে কম শুনলাম? হাত পা কেমন ঠান্ডা হয়ে আসছে তুষির। কথা গলায় আটকে আসছে। তবুও খুব কষ্টে অস্পষ্ট স্বরে বলে, তুষার ভাইয়ের রুম। তুষার ভাইয়ের রুম মানে? কি বলো এসব? সে তো ঢাকা। নূরজাহান উচ্চবরে হেসে উঠল তুষির এহেন চুপসে যাওয়া মুখ দেখে। ঠোঁট টিপে হেসে বলে, ছেলে আমার সারা রাত জার্নি করে শেষ রাতে দেখি ফোন করেছে।
আমি তো অবাক, এত রাতে কিছু হলো না তো? ভয় ভয় কল রিসিভ করতেই তুষার বলল, তাড়াতাড়ি দরজা খুলো মা, ভীষণ টায়ার্ড লাগছে, এখন আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমি হা হয়ে ওর কথা শুনলাম। এরপর দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি আসলেই আমার মানিক বাড়ি এসেছে। আমি যে কত খুশি হয়েছি তোকে বুঝাতে পারবো না। 3 মাস পর বাড়ি এসেছে ভাবা যায়। আগে জিজ্ঞেস করলেই বলতো পরীক্ষা মা, এখন যাব না। রাতে যা ছিল তাই খেয়ে সেই যে ঘুমিয়েছে, আর উঠার নাম নেই। তবে আমাকে বলে রেখেছিল যাতে ফোন করে তোকে নিয়ে আসি আমি। একদমে কথাগুলো বলেই বর্ষর দম নিলেন উনি। এরপর তুষিকে তাড়া দিয়েই রান্নার কাছে গেলেন। এদিকে এসব কথা শোনার পর তুষির হাত পা অসাড় হয়ে আসছে। শরীরে শীতের কাপড় পরলেও মনে হচ্ছে শীত যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। থরথর করে কাঁপছে তুষি। মস্তিষ্ক জানান দিচ্ছে শুধু একটা কথাই, তুষার ভাই এসেছে। আর এই বাড়িতে আসাটাই মস্তবড় ভুল হয়েছে তুষির। কালকে যা তা বলে দিল, এখন কি হবে? তুষার সামনে পেলেই তো মাথা চিবিয়ে খাবে। হায় আল্লাহ, নিজের মায়ের মতো যেন কোনো মা না হয়। নিজের মেয়েকে সে খুশিতে গদগদ হয়ে বাঘের গুহায় পাঠিয়েছে। এসব ভাবতে ভাবতে কাপা কাপা পা নিয়ে তুষারের ঘরের দিকে গেল। হাত ভীষণ ঠান্ডা হওয়ায় মনে হচ্ছে গরম কফিটাও যেন হাতের ছোঁয়ায় ঠান্ডা হয়ে গেছে। হাতের কাঁপুনিতে এক্ষুনি ঠাস করে মেঝেতে পড়ে যাবে। আকাশ পাতাল চিন্তা করে ধীরে ধীরে প্রবেশ করে হালকা ভিড়িয়ে রাখা ঘরে। রুম জুড়ে ঘুটঘুটে অন্ধকার। আজ এমনিতেই সূর্যের দেখা নেই, তার মধ্যে সব জানালার পর্দা লাগিয়ে রাখা। ভয় ভয় বিছানার দিকে তাকাতেই দেখল সারা শরীর জুড়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে তুষার। এক বিন্দু পরিমাণও দেখার উপায় নেই। কফিটা টেবিলে রেখে গলা জড়ানো কণ্ঠে আস্তে আস্তে ডাক দিল, তু তুষার ভাই, তু তুষার ভাই, উঠে তোমার কফি খাও। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরেও কোনো উত্তর আসলো না। তুষি চুপচাপ বিছানা বসে আবার হাত বাড়িয়ে ডাকতে লাগল, কি হলো তুষার ভাই, তুমি কি উঠবে না? এবারও কোনো উত্তর না পেয়ে উঠে দাঁড়ালো। মনে মনে ভাবল, যে ছেলের চুরির আওয়াজেই ঘুম ভেঙে যায়, আজ তার কি হলে? আজকে কোনো সাড়াশব্দ নেই কেন? শেষে না পেরে কম্বল মাথা থেকে একটু সরিয়ে তুষারের মুখের দিকে ঝুঁকতেই দেখতে পেল কাঙ্ক্ষিত সেই মুখ। আজ কতগুলো দিন পেরিয়ে একটু চোখের তৃষ্ণা মিটল। অচিরেই গলা শুকিয়ে কাঠ তুষির। শুকনো ঢোক গিলে সারা মুখে ভালোভাবে পরক করল। ইচ্ছে জাগলো হাত বুলিয়ে দিতে। ফর্সা মুখে নাকের পাশের তিলটা তুষিকে বেসামাল করে তুলছে। ওইদিকে বেশিক্ষণ তাকাতে পারল না তুষি। বাম হাতটা মুখের উপর নাড়িয়ে নিজেকে স্বাভাবিক রেখে বলল, এমা, তুষার ভাই, তুমি কি মরে টরে গেছো নাকি? কোনো শব্দ। তুষির কথা শেষ না হতেই দু হাতে কোমর চেপে হুচকা টানে কেউ তাকে কম্বলের নিচে নিয়ে গেল। এরপর শক্ত দু হাতে চেপে নিজের আয়ত্তে নিয়ে তুষির দুই পায়ের উপর পা উঠিয়ে দিল। শেষে জড়িয়ে ধরে চুলে ভাজে গলায় মুখ গুজে বিরতিহীন ভাবে নাক ঘষতে থাকল তুষার। উষ্ণ নিঃশ্বাস ছাড়ছে তুষি গলায়। জোরে একটা শ্বাস নিয়ে ওভাবেই পড়ে রইল সে। এদিকে তুষি কথা বলার শক্তি হারিয়ে বসেছে। তার সাথে কি হয়ে গেল যখন বুঝতে পারল তার নিঃশ্বাস রীতিমত ভারী হয়ে উঠেছে। বুক ধক ধক করছে তুষির। সকাল থেকে যে হাড়কাঁপানো শীত লাগছিল, পরক্ষণেই তুষারের স্পর্শে সারা শরীর জুড়ে মনে হচ্ছে কারেন্টের শক লেগেছে। গলায় খুঁচা খুঁচা দাড়ির স্পর্শ নিতে পারছে না। মনে হচ্ছে এই বুঝি প্রাণ পাখি উড়ে যাবে। অন্যরকম অনুভূতিতে গরমে সারা শরীর জ্বলে যাচ্ছে। তুষারের গরম নিঃশ্বাসে পাগলপারা হয়ে যাচ্ছে তুষির মন। গলা কাঁপছে ভীষণ। তুষার যেভাবে ধরে রেখেছে, নড়ার এক বিন্দু পরিমাণ জো নেই।
চোখ খিচে ওভাবেই শুয়ে রইল সে। তুষার গলায় হালকা ঠোঁট চেপে ধরল তুষির গলায়। এহেন কাণ্ডে তুষির হার্টবিট ফাস্ট হয়ে বুক উঠা নামা করছে। তুষির অবস্থা বেহাল বুঝতে পেরে হেসে হেসে নেশাতুর গলায় বলল তুষার, আমি একটু ধরলেই নুইয়ে পড়িস, আবার আমার সাথে লড়তে আসিস। শোন, আমি বলেছিলাম তুই না বলা পর্যন্ত আসবো না। আর কি যেন বলেছিলি? পা টিপে দিবি। থাক, তুই বরং বিয়ের প্রতিরাত পা টিপে দিস। আজ বরং আদর খা। কোনো জবাব দিতে পারল না তুষি। গলার কাছে কোনো কথাই আসছে না। শেষে তুষারই বলল, তুই কি যেন বলেছিলি আমাকে খুন করবি? নে এবার শুধু সামনে না, বরং তোর সাথে মিশে আছি, খুন করাটা আরও বেশি সহজ করে দিলাম। দেখি কি করিস তুই। তোর অবস্থা এখন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। আর তুই করবি খুন? হাউ ফানি। এই বলেই আরও শক্ত করে চেপে ধরল। তুষি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। যতবারই তুষার কথা বলছে তার ঠোঁটের স্পর্শ একদম গলায় দিয়ে লাগছে। নিজেকে সামলানো কঠিন হয়ে দাঁড়িয়েছে তুষির। অনেকক্ষণ অপেক্ষার পর এবারও তুষির থেকে কোনো কথা না আসায় তুষার বলল, কি রে, মিউট হয়ে গেলি নাকি? ভালো হয়েছে। শোন, যেভাবে আছিস ওভাবেই থাক। আমি একটা লম্বা ঘুম দিব এখন। একদম নড়াচড়া করবি না, তাহলে আরও কিছু হয়ে যাবে বলে দিলাম। তখন আমাকে কিন্তু দোষ দিতে পারবি না। এবার চোখ বড় বড় করে তুষি নাড়াচাড়া শুরু করে দেয়। শুকনো গলা ভিজিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলল, ছাড়ো তুষার ভাই, আমি বাড়ি যাব তুষার ভাই। তুষির এহেন দশায় তুষারও যে পাগল পাড়া। বহু কষ্টে নিজেকে সামলাচ্ছে সে। ইচ্ছে করছে ভীষণ আদর করতে, তবুও নিজেকে স্বাভাবিক করে তুষার ঘুম চড়ানো কণ্ঠে উত্তর দিল, নো বেবি, আজ কোনো ছাড়াছাড়ি নেই। অনেক জ্বালিয়েছ আমাকে, এর শোধ আমি আজ নেবই নেব। আর একবার যদি নড়িস তাহলে ওই ঠোঁট দুটি আস্ত খাবো। আমার ঠোঁটের দংশনে ছিন্ন ভিন্ন হয়ে যাবে বলে দিলাম। আর চুমু তো পাওনা আছেই, ওটাও আদায় করে নেব। বুঝতে পারলি এবার? সো চুপচাপ ঘুমা। তোর এই সাপের মতো ঠান্ডা শরীর নিয়ে বাইরে ঘোরাঘুরি করতে হবে না এখন। আমাকেও একদম বিরক্ত করবে না সুইট হার্ট। সোনা, ঘুমাও এখন। এই বলেই গলায় গাঢ় চুমু খেলো তুষার। তুষির অবস্থা যায়, দম বন্ধ হয়ে আসছে তার। নিজের অজান্তেই এক হাত তুষারের চুলে, আরেক হাত দিয়ে টি শার্ট খামচে ধরল সে। কিছুক্ষণ মোচড়ামুচড়ি করেও যখন নিজেকে ছাড়াতে পারল না, তখন বুঝে গেল এর থেকে আজ আর রক্ষে নেই। তাই ওভাবেই পড়ে রইল তুষি। 10 মিনিট পেরুতেই ছেড়ে দিল তুষিকে। তুষি যেন হাঁপ ছেড়ে বাঁচল। ও তো তুষারের কবল থেকে বাঁচার কথা মাথা থেকে ছেড়েই দিয়েছিল। এখন ছাড়া পেয়ে এক দৌড়ে ড্রয়িং রুমে চলে গেল সোজা। জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল তুষি। আর মনে মনে গালি দেয় জঙ্গলি ভূত। এদিকে তুষার ওকে ভারী নাজেহাল করতে পেরে মুচকি হেসে পর মুহূর্তেই গভীর ঘুমে তলিয়ে গেল। চলবে।